আমাদের সম্পর্ক স্বাভাবিক আছে আম্মা। মিথ্যা বলবা না মাহাতির, তোমার আচার আচরণে প্রকাশ পায় তুমি এখনো স্বাভাবিক হও নাই, মানো নাই বিয়াটা। মাহাতির কিছু বলল না। হাসিনা আবারও বলল নিষ্প্রভ কণ্ঠে, বিভা মাইয়াটা ভালো, অযথা কষ্ট দিও না, পরে পস্তাইবা। মাহাতির নিজের ঠাট বজায় রাখল। আমি তো বিভাকে কষ্ট দিই না আম্মা, ওকে কি আমি নির্যাতন করি? জিজ্ঞেস করেন তো ওকে। ছেলের এমন কথায় আশাহত হলেন হাসিনা। শারীরিক নির্যাতনের থেকে ও বড় মানসিক নির্যাতন, তুমি ওরে মানসিকভাবে নির্যাতন করতেছ। হাসিনার ভীষণ খারাপ লাগলো। তার ছেলে এমন করছে কেন? সে কি বুঝতে পারছে না যে এইভাবে সে নিজের জীবনকে নষ্ট করছে? হাসিনা দৃঢ় কণ্ঠে বলল, সময় থাকতে মূল্য দাও, মন থেকে উঠা গেলে কায়দাও কুল পাইবা না। মাহাতির হতাশ শ্বাস ফেলল। সবাই তাকে পেয়েছেটা কি? জোর করে ভালোবাসবে কিভাবে? কথাটা ভেবেই মাহাতির নিজেই আবার ভাবলো, সে কি কখনো বিভাকে মন থেকে কখনো মানার চেষ্টা করেছে? সে তো জেদ ধরেই বসে আছে। নিজের জেদের মধ্যে দিয়েই মাহাতির বুঝতেও পারল না যে সে মনে মনে বিভাকে মেনে নিয়েছে, শুধু উপরেই নাকচ করে। ইতিমধ্যে বিভা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। শ্রুতি বারান্দায় বসে আছে ভুরু কুঁচকে। সে বর্তমানে তার মনের ইচ্ছেকে খুন করতে ব্যস্ত। তার মনের ইচ্ছে হলো পার্থিবকে খুন করা, অথচ সে এখন তা করতে পারছে না। সকালে পার্থিব তাকে ফোন দিল। ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করলো, শ্রুতি, আমি শুনলাম আপনি নাকি হামিমকে রেখে এসেছেন, কথাটা কি সত্য? পার্থিব জানে শুধু, তবুও জিজ্ঞেস করা। শ্রুতিও গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ সত্যি। কাজটা কি ঠিক হয়েছে শ্রুতি? একবারও কি আমাকে বলার প্রয়োজন ছিল না? মাহাথির ভাইকে বলেছিলাম আমি গিয়ে দিয়ে আসব, আমি আসা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? পার্থিবের প্রশ্নে শ্রুতির মনে হলো সে আসলেই ভুল করেছে। কিছুই বলল না সে। সত্যি বলতে আসলে অনুতপ্ত বোধ হচ্ছে এখন। অবশ্য এখন বোধ হয় বা কি হবে, যা করার তা তো সে করে ফেলেছে। শ্রুতি ভাবলো সে সরি বলবে পার্থিবকে। শ্রুতির বলার আগে পার্থিবের শান্ত কণ্ঠ ভেসে এলো, ভালো থাকবেন শ্রুতি, রাখছি। শ্রুতি অবাক এবং মন খারাপ করে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল। কিছুদিন ধরে শ্রুতি একটা কাজ করছে। কাজটা ভীষণ ভয়ঙ্কর, আর তা হলো নিজের শ্বশুর অর্থাৎ আসাদ সাহেবের সাথে সময় কাটানো। লোকটা গম্ভীর হলেও নরম, তা শ্রুতি বুঝেছে। সেই থেকে ওনার ঘরে এসে চুপচাপ বসে বসে কথা বলে। অন্যান্য দিন সাধারণত রাতে কিংবা সন্ধ্যায় আসতো। আজ হামিম নেই, সময় কাটছে না, সেই সাথে তার শ্বশুরও বাসায়। তাই আজ শ্রুতি বিকেল বেলাতেই এলো। সাথে নিয়ে এলো 2 কাপ কফি, বিস্কিট। ঘরে ঢুকতেই শ্রুতি দেখলো তার শ্বশুর পাঞ্জাবি পরে চোখে চশমা দিয়ে গভীর মনোযোগের সাথে কাজ করছে। এখনো শ্রুতিকে খেয়াল করেনি। শ্রুতি কি চলে যাবে? শ্রুতি ঘুরতে নিলেই তার গম্ভীর শ্বশুর সরল গলায় ডেকে উঠল, চলে যাচ্ছ কেন? আসো। শ্রুতি ঘুরে নিজের হাতের ট্রে সহ বসলো ছোট টেবিলে। আসাদ সাহেব শ্রুতির আনা কফি দেখে নিজের অপর পাশ থেকে চায়ের খালি কাপ নিচে নামিয়ে রাখলো। কাজ করতে করতে সে চা খায়। চা তার ইতিমধ্যে খাওয়া শেষ, তবুও সে শ্রুতিকে কিছু বলল না। মেয়েটা শখ করে তার জন্য এনেছে, বাবা হিসেবে তার খাওয়া উচিত। শ্রুতি ধীরে ধীরে কফির কাপ বাড়িয়ে দিল। আসাদ সাহেব তা দেখে হেসে ফেলল। মেয়েটা বাচ্চাদের মতো কাজ করে। আসাদ সাহেব ট্রে থেকে আরেক কাপ উঠিয়ে শ্রুতির দিকে দিয়ে বলল, বাবা ও খাক, মেয়েও খাক। কথাটা শুনে শ্রুতি চমৎকার করে হেসে ফেলল। কি সুন্দর কথা। কাগজপত্রের পাশে কিছু একটা লক্ষ্য করতে আসাদ সাহেব ভুরু কুঁচকে লাইন কেটে ফেলল। পার্থিব এদিক থেকে অবাক হয়ে গেল। সে তার বাবার সাথে ভিডিও কলে ছিল। বাবার বয়স হয়েছে, অনেক কিছুই বুঝে না। তখন পার্থিব তাকে সাহায্য করে। এত বছর ধরে যে বাবা তাদের সাথে ব্যবসা সামলেছে এই কত না। বাবার সাথে শ্রুতিকে নিয়ে পার্থিবে আগেও কথা হয়েছে। সে জানতে পেরেছে শ্রুতি তার বাবার সাথে গল্প করে, আর চোখেও দেখে নিল। ভালোভাবে অবশ্য দেখেনি, ফোনের অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। শুধু শ্রুতির হাতের ট্রে দেখা যাচ্ছিল আর টুকটাক কথা শুনতে পাচ্ছিল। পার্থিব কপালে ভাঁজ ফেলে ভাবল, তার বৌদি কি সে বাদে বাকি সবার সাথেই ভালো, তার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? আসাদ সাহেব কফি খেতে খেতে টুকটাক গল্প করতে লাগলেন। গল্পের মাঝে আসাদ সাহেব বললেন, ভালো কথা মা, তোমার বাবা আসছে কয়দিনের মধ্যেই। শুনে শ্রুতির ভালো মনটা খারাপ হয়ে গেল। বুঝলো না শ্বশুরের কথা, ফট করে বলে দিল, তার আসার কি দরকার? উগ্রকণ্ঠে নয়, সাধারণভাবে প্রশ্ন করল শ্রুতি। আসাদ সাহেব বলতে লাগলেন, বিআই সাহেব,
আসলে বিজনেসের ব্যাপারে অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ব্যাপারেই তার সাথে আমার পরিচয় হয়, তবে এতদিন শুরু করা হয়নি, কিছুদিন পর থেকে শুরু হবে। এই প্রজেক্টে 70% লাভ তোমার বাবার হবে, বাকি 20% আমার সহ কিছু কোম্পানির। শ্রুতি শুনে কিছু বলল না, মনে মনে আটতে লাগলো কিভাবে তার বাবার বিরুদ্ধে নতুন ঝামেলা পাকানো যায়। সময় ভীষণ মূল্যবান, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ধনী গরিব সকলের ক্ষেত্রে সময় ন্যায্য কাজ করে। পৃথিবীতে আপাতত দৃষ্টিতে ধনীদের মূল্য বেশি, অথচ সময় ধনী গরিব মানে না। পৃথিবীতে কখনো এমন শোনা যায়নি যে কোনো বড়লোক অন্তত কাল বেঁচে আছে। এই পৃথিবীর বুকে যেমন গরিবের মৃত্যু হয়েছে, তেমনি ধনীদেরও। সময় শুধু একা যায় না, নিয়ে যায় মানুষের সুখ দুঃখের স্মৃতি, কখনো কখনো বা মানুষের জীবন। এ যেমন আজকের সময় নিয়ে গেছে আমিনা বেগমের জীবন। বিভা স্মৃতি বসে আছে আমিনা বেগমের মৃতদেহের সামনে। সকাল সকাল এমন খবরে দুবোন চলে আসে। বিভার সাথে এসেছে মাহাতির। হাসিনা আসতে পারেনি, সিদ্দিক সাহেবের অসুস্থতা বেড়েছে, তাই তাকে হামিমকে দেখে রাখতে বলে এসেছে মাহাতির। শ্রুতির সাথে এসেছে তানহা বেগম, রুমা বেগম। বাকিরা কেউ বাড়িতে নেই। হিয়ার সাথে হিমেল গেছে তার শ্বশুর বাড়িতে, প্রভা প্রত্যাশা নানু বাড়িতে, পার্থিবের বাবা চাচা পার্থিব সবাই একসাথে আছে চট্টগ্রামে। তাই খবর পাওয়া মাত্রই শ্রুতিকে নিয়ে তানহা আর রুমা বেগম চলে এসেছে। বিভা নির্নিমেষ তাকিয়ে আছে দাদের ফ্যাকাশে চেহারায়। বারবার মনে পড়ছে 3 দিন আগের বলা কথাগুলো যেন কানে বেজে চলেছে। বউ, তোর জামাইটা তো দেখলাম, এইবার শ্রুতি আর হামিমরে নিয়া এইবার ঘুইরা যাইস তো। ওদের কতদিন হইয়া যায় দেখি না, ওদের দেখতে ইচ্ছা করতাছে। একবার দেখাই নিয়ে যাইস, নয়তো আমারে নিয়ে চল। দাদি অসুস্থ, বিভা চাইলেও দাদিকে নিয়ে যেতে পারতো না। তাই ভেবেছিল শ্রুতি হামিমকে নিয়ে খুব দ্রুতই আসবে, কিন্তু দাদি তো তাকে সময়ই দিল না। বিভা শ্রুতির দিকে তাকালো। শ্রুতি দাদির বুকে মাথা দিয়ে চুপ করে আছে। বিভার বুকটা কেঁপে উঠল যেন। বিভা দাদির মাথার কাছে বসা ছিল, দাদির কানে আছে গিয়ে ধীর কণ্ঠে বলল, দাদি আম্মু দেখো, তোমার শ্রুতি বুকে মাথা রেখে বসে আছে, চোখ খুলো। দাদি চোখ খুলল না। বিভা জানে আর কখনো খুলবেও না, তবুও তার মন কেন চাইছে আর একবার মানুষটা চোখ খুলে তাকাক। বিভা নিজের চোখ বন্ধ করে ফেলল। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো উত্তপ্ত অশ্রুকণা। বিভা দাদির কপালে ভীষণ যত্ন নিয়ে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন বিভা হাত না বুলালে মানুষটার ঘুম ভালো হবে না। বিভা মুখ দিয়ে গোল করে নিঃশ্বাস নিয়ে কান্না গেলার চেষ্টা করলো। মানুষ তো মরবেই, তাতে এত কাঁদলে চলবে? মানুষের ধর্মই তো ছেড়ে যাওয়া। বিভা নিজের চোখ মুছতে লাগলো দুহাত দিয়ে। মাহাতির হাত বেঁধে গম্ভীর মুখে বিভার কার্যকলাপ দেখলো। দাফনের সময় হয়ে গেছে। সবাই শ্রুতিকে সরতে বলল। শ্রুতি সরছে না। তানহা রুমা বুঝাতে লাগলো। শ্রুতি যেন কারোর কথাই শুনতেই পাচ্ছে না। বিভা এসে শ্রুতির পাশে বসলো, শান্ত কণ্ঠে বলল, এমন করে না বোন। বিভার একটা কথা যেন 100 জনের বলার সমান মনে হলো শ্রুতির কাছে। শ্রুতি উঠে দূরে চলে গেল। দূরে বসে শাহিনা কাঁদছে, তার পাশে তার 4 ছেলে। শ্রুতি শুনেছিল মেয়ের আশায় নাকি আগের ঘরে তার সৎ মায়ের 4 ছেলে হয়েছিল, তারাও চুপ করে বসে আছে মায়ের পাশে। শ্রুতির দেখতে ভীষণ বিশ্রী লাগলো। সবচেয়ে বেশি বিশ্রী লাগলো আমিন সাহেবের চেহারা। হঠাৎ করেই শ্রুতি উঠে গেল আমিন সাহেবের কাছে, গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি জানাজায় অংশ নিয়েন না আমিন শিকদার, প্লিজ। আমিন শিকদার ভরা মজলিসে এমন কথা আশা করেনি। স্বাভাবিক কণ্ঠে বলল, আজকের দিনে অন্তত তামাশা করো না। শ্রুতি তাচ্ছিল্য হাসল। যেই মায়ের চিকিৎসা করাননি সেই মায়ের দাফনে অংশ নিতে লজ্জা করবে না? বেশি কথা বলছিস কিন্তু তুই। আমিন সাহেব হালকা গর্জে উঠল। মিথ্যা কি বলেছি? আপনি জানতেন না আপনার মা অসুস্থ? একবারও প্রয়োজন মনে হয়নি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার? ছেলে হয়ে যখন দায়িত্ব পালন করেনি, তাহলে এখন দাফনও করতে হবে না? শাহিনা, ওকে ঘরে নিয়ে যাও। আমিন সাহেব চেষ্টা করলেন বিষয়টা সামলানোর। শ্রুতি তা হতে দিল না, চিৎকার করে উঠল, কোথাও যাব না আমি। কেন চিকিৎসা করাননি বলুন? উত্তর দিন সবাইকে, সবাই জানুক। আমিন সাহেবও আর নিজেকে সামলাতে পারল না। চিকিৎসা কেন করাবো আমি? ওনার একার ছেলে আমি, আর ছেলে নেই? সে না করলে আমার কি ঠেকা পড়েছে একা চিকিৎসা করানোর? আমার টাকা কি এতই সস্তা মনে হয়? শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসল।
গ্রামে থাকা চাষি ভাইয়ের সাথে নিজের তুলনা করছেন? যেই ভাই কিনা নিজের পরিবারেরই ঠিকভাবে খরচ চালাতে পারে না, তার সাথে এত ছোট মন আমিন শিকদারের। ছি! বলেই থুতু ফেললো আমিন শিকদারের সামনে। আমিন শিকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। রাগে তার শরীর কাঁপতে লাগলো। অন্যদিকে সবাই চুপ করে বাবা মেয়ের কাহিনী দেখতে ব্যস্ত। বিবাহ চুপ করে আছে। সে জানে সবই। তার দাদি অনেক বছর ধরে অসুস্থ ছিল, নানা রোগে আক্রান্ত থাকতো। সে অনলাইন বিজনেস করে বছর 3 ধরে টাকা পাওয়ার পর অনেকবারই দাদিকে ডাক্তার দেখিয়েছে, ওষুধ এনে দিয়েছে। সাথে আমিন সাহেবও টাকা দিত, কিন্তু তার ভাই গ্রাম থেকে যত টাকা পাঠাতো ঠিক সেই পরিমাণেই আমিন সাহেবও দিত, না কম না বেশি। দাদিকে নিয়ে প্রথম ডাক্তার দেখাতে গেলেও পরে দাদিকে রাজি করাতে পারতো না বিভা। ডাক্তারের নাম করলে রাগারাগি শুরু করত, চিৎকার চেঁচামেচি করে প্রেশার বেড়ে নতুন কাণ্ড। তবুও শেষ কয়েকদিন বিভা চেষ্টা করেছিল, তবে বিশেষ লাভ হয়নি। আমিন শিকদারকে প্রথম বলতো, এরপর আর বলেনি। নোংরা মানুষটার সাথে কথা বলতে তার রুচিতে বাধে, তাই কথা বলা তো দূর, বিভা পারলে তাকায়ও না নিজের বাবার দিকে। সবার মধ্যে থাকা আমিন শিকদারের ভাইও মাথা নিচু করে ফেলল। মায়ের খবর শুনে সকাল সকালই স্ত্রীকে নিয়ে এসে পড়েছে সে। সন্তানদের আনেনি, এখন এসে ভাইয়ের এই ব্যবহারে তার মরে যেতে ইচ্ছে করছে। তার সাথে তার বড় ভাইয়ের তুলনা চলে? শ্রুতি আরও কিছু বলতে গেলেও অন্যান্য মহিলারা তাকে আটকে ফেলল। শ্রুতি চোখ ভরা অশ্রু নিয়ে কেবল বলল, আল্লাহ আপনাকে ছাড়বে না আমিন শিকদার, আল্লাহ আপনাকে ছাড়বে না, কখনো না। তানহা বেগম এবং রুমা বেগম ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর মাহাতির সহ বাড়ির সব ছেলেরা জানাজায় অংশ নিল। দাফনের পরপরই বিভা, শ্রুতি সহ অন্যান্য আত্মীয় স্বজন বেরিয়ে গেল নিজেদের বাসার উদ্দেশ্যে। এই বাড়িতে থাকার অর্থ হয় না। বিভা যাওয়ার আগে তানহা বেগমকে বলতে ভুলল না, শ্রুতির একটু খেয়াল রাখবেন প্লিজ। বিভা বারান্দায় বসে আছে। একটু আগেই হামিমের সাথে কথা বলে এলো। হামিমকে যখন বলা হলো দাদি নেই, মারা গেছে, তখন হামিম তেমন বিশেষ প্রতিক্রিয়া দিল না। বিভা আশাও করেনি। সে তো জানে তার ভাই স্বাভাবিক নয়, সব বুঝে না। তাই তো দাদিকে চিনলেও তার মারা যাওয়ার খবর তার ভাইকে বিচলিত করতে পারল না। মাহাতির ঘরে ঢুকে অবাক হলো। ঘরে কোথাও বিভা নেই, বাহিরেও তো ছিল না। মাহাতির ধীর পায়ে বারান্দায় এলো। তার ধারণা সত্যি, বিভা হাঁটু জড়িয়ে ধরে তাতে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে। মাথাটা অপর পাশ করা, চেহারা দেখা যাচ্ছে না। মাহাতির এক হাঁটু ছড়িয়ে অন্য হাঁটুতে নিজের হাত রেখে বসল। বিয়ের পর প্রথমবারের মতো নিচে থেকে ভালোবেসে বিভার মাথায় হাত রাখলো। বিভা অবাক হয়ে মাথা তুলল। মাহাতিরকে দেখে তার বিস্ময় বাড়ল শতগুণ। আদর পেলে আশকারা বেড়ে যায়, বিভার ক্ষেত্রেও তাই হলো। মাহাতিরের শান্ত করুণ দৃষ্টিতে বিভা যেন আশকারা পেয়ে গেল। মনের সকল দুঃখগুলো উপচে পড়তে চাইল। বিভা চোখ থেকে বড় বড় অশ্রুকণা পড়তেই বিভা দুহাত দিয়ে মুছতে লাগলো। এরপর আবারও হাঁটুতে মুখ গুজে দিল। মাহাতির শান্ত চোখে বিভাকে দেখে গেল। বিভার শরীরে কাঁপন বুঝিয়ে দিচ্ছে সে কতটা কষ্ট থেকে কাঁদছে। মাহাতির শান্তভাবে হাত বুলিয়ে দিতে দিতে চেয়ে রইল বিভার দিকে। শ্রুতি আকাশের দিকে তাকিয়ে আছে। তার দাদি আম্মু চলে গেল, তাও আকাশে 2টা চাঁদ উঠল না কেন? ওঠা তো উচিত ছিল, তাই না? একটা হতো তার মা, একটা হতো তার দাদি। নেই কেন? শ্রুতি বড় করে শ্বাস নিল। সে অনেক বড় হয়ে গেছে, তবু এই চাঁদতারার খেলা থেকে বের হতে পারে না। থাকুক না কিছু ছেলে মানুষই, ক্ষতি কি? শ্রুতি মাথা নিচু করে চোখের পানি মুছতে গেল, পারল না। তার আগে শুনতে পেল, শ্রুতি। কারো ব্যগ্র কণ্ঠে পেছনে ফিরে তাকালো শ্রুতি। পার্থিব দরজার নব ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল রুমে ঢুকে দরজা খুলে সে শ্রুতিকে ডেকেছে। শ্রুতি ধীর পায়ে বারান্দা থেকে বারান্দার দরজা এলো। পার্থিবের দিকে লক্ষ্য করে দেখতে পেল সে ঘরের চারদিকে চোখ বোলাচ্ছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপিয়ে গেছে ভীষণ। নেভি ব্লু ব্লেজারের নিচের শার্ট ঘেমে ভেজা, মুখও ঘেমে আছে। পার্থিব শ্রুতিকে দেখে বড় বড় পা ফেলে এসে শ্রুতিকে জড়িয়ে ধরল। হঠাৎ আক্রমণে পিছিয়ে গেল শ্রুতি। পার্থিব এক হাতে শ্রুতির মাথা বুকে চেপে ধরে আছে, অন্য হাত শ্রুতির পিঠে। শ্রুতির নীরব দুঃখরা যেন ডানা ঝাপটে বেরিয়ে এলো। চোখ দিয়ে পড়তে থাকলো অশ্রু। ফুফিয়ে উঠল শ্রুতি। অন্যদিকে পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে বলছে, আই এম সরি শ্রুতি, আই এম সরি। আমি জানতাম না এমন কিছু হবে। আই এম সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। শ্রুতি কিছু বলছে না।
পার্থিব তার কাছে ক্ষমা চাইতেই থাকলো। পার্থিব খবরটা পায় সকাল 11টায়, যেখানে 12টায় জানাজা দেওয়া হয়েছে। তখন অনেক বেশি দেরি হয়ে যায়। ইমার্জেন্সি ভাবে আসার চেষ্টা করেছিল, সম্ভব হয়নি। আর এসেও সে জানাজায় অংশ নিতে পারত না। তবুও চেষ্টা করেছে যথাসম্ভব দ্রুত চলে আসতে। পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্রুতির কাঁপনে বুঝতে পারলো মেয়েটার কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে। পার্থিব শ্রুতির সারা মুখে চুমু খেলো, কপালে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরল। পার্থিবের আদরে শ্রুতির কান্না থামার বদলে বাড়ল। শ্রুতি শান্ত হচ্ছে না। পার্থিব শ্রুতিকে বসিয়ে পানি খাওয়ালো। হিসকি তখনও থামেনি। পার্থিবের কাছে শ্রুতির এই অবস্থা দেখতে ভালো লাগছে না। সে বিছানায় বসে শ্রুতিকে আবারও নিজের বাহুতে আবদ্ধ করে নিল। কিছু সময় ওভাবেই অতিবাহিত হয়ে গেল। পার্থিবকে অবাক করে দিয়ে শ্রুতি পার্থিবের বুকেই ঘুমিয়ে পড়ল। পার্থিবও যত্নের সাথে আগলে রাখল। মনে মনে ভীষণ আফসোস হলো। সে কাজের জন্য দূরে না থাকলে সে নিজেও জানাজায় অংশ নিতে পারত। দাদিকে যতটুকু দেখেছিল ভীষণ ভালো মানুষ ছিল তিনি, সাথে বেশ মজার। অল্প পরিচয়ে ভালো সাক্ষাৎ গড়ে উঠেছিল। এরপর চোখের পলকে কোথায় দিয়ে 5.5 মাস পেরিয়ে গেল পার্থিব বুঝতে পারল না। মাঝে ফোনে কথা অবশ্য হয়েছে, তবুও দেখা তো হয়নি। তার উচিত ছিল দেখতে যাওয়া। ইস, বড্ড আফসোস হচ্ছে। আফসোস হয়েও উপায় নেই। মানুষটা চলে গেছে আর ফিরবে না। একজন মানুষ চলে যাওয়ার পরে রেখে যায় শুধু আফসোস আর আফসোস। মির্জা গালিবের কাব্যানুবাদে একটা কথা আছে, সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। কথাটা হয়তো শতভাগাংশে সত্যি। আমরা মানুষ প্রজাতিরা একটা সন্ধ্যা পার করতে হিমশিম খাই। কিভাবে সময় কাটাবো ভেবে উঠতে পারি না। অথচ কোথা দিয়ে বছর চলে যাচ্ছে সেই খবরও আমাদের রাখা হয়ে ওঠে না। দিনের হিসাব করতে গেলে বোধহয় মিলাতেও পারবো না। আচ্ছা, কোথা দিয়ে যায় সময়? এই যে পার হয়ে গেল 15 দিন চোখের পলকে। কাল বাদে পরশু বিভা মাহাতির শ্রুতি পার্থিবের বিয়ে 6 মাস পড়বে। অথচ ভাবতে গেলে মনে হয় 2 দিন আগে না বিয়ে হলো। মাহাতির বের হলো অফিস থেকে। তাকে কিছুটা উদাসীন দেখাচ্ছে, সাথে চিন্তিত। মাহাতির অফিস থেকে বের হয়ে এদিক ওদিক তাকিতুকি করতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো পেল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল শপে। আশেপাশে আর কোনো দোকান নেই এখানে। তাছাড়া তার বাড়ির সামনে থেকে যে কিনবে সেখানেও নেই। মাহাতির শপ থেকে 1 বক্স আইসক্রিম কিনে ফেললো। আইসক্রিম কিনে কপালে ভাঁজ আরও দৃঢ়ভাবে ফেললো। বিভা কি চকলেট ফ্লেভার পছন্দ করে আদৌ? মাহাতির বক্সের দিকে তাকালে দেখলো সেখানে 2 ফ্লেভার মিক্স করা আইসক্রিম, অর্ধেক চকলেট অর্ধেক মিল্ক ফ্লেভার, উপরে ছোট ছোট চকলেট চিপস। মাহাতির পকেট থেকে মানিব্যাগ বের করে দেখলো পকেটে আরো 300 টাকা অবশিষ্ট আছে। সে ঘুরে যেতে নিলেই শুনতে পেল, আইসক্রিমের বক্স বুঝি আমার জন্য কিনলি? মাহাতির পাশে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল। আনাস কখন এলো? সে নিজের মনের ভাবটা গলায় প্রকাশ করলো। তুই বাড়ি যাসনি? যাইনি। আসলে আমার বন্ধুকে কোনো ভূতে ধরলে সেটা দেখতে এসেছিলাম আর কি। তুই কবে থেকে আইসক্রিম খাওয়া শুরু করলি মাহাতির? আইসক্রিম খেলে না তোর ঠান্ডা লাগে? মাহাতির চুপ করে গেল। পলক ফেললো বার কয়েক। এই আনাস কতক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে। সে আনাসকে লক্ষ্য করলো না কেন? সে কি এতই উদাসীন ছিল? একদম দিন দুনিয়া ভুলে যাওয়ার মতো উদাসীন। কিন্তু কার জন্য? বিভার জন্য? কিরে বল। আমি বিভার জন্য নিলাম আর কি। বাসায় একা মেয়ে মানুষ খাবে আর কি। মাহাতির কি বলবে ভেবে পেল না। মাথা এদিক ওদিক ঘুরিয়ে থেমে থেমে অগোছালো কথা দিয়ে নিজের উত্তর শেষ করলো। সে মিথ্যা বলতে পারে না। তার মুখ দিয়ে মিথ্যা বের হতে গেলে সত্যটা প্রতিযোগিতা করে আগে বের হয়ে যায়। ঠিক যেমনটা এখন হলো। হামিম উচ্চারণ করতে গিয়েও বিভা উচ্চারণ করে ফেললো। মাহাতির চারদিক তাকিতকি করে উসখুস করতে লাগলো। আনাস মাহাতিরের অবস্থা দেখে অন্যদিকে তাকিয়ে মুখ হা করে 2 হাত দিয়ে নিজের গাল চেপে ধরল। উদ্দেশ্য নিজের হাসি থামানো। নিজেকে স্বাভাবিক করে মাহাতিরের দিকে ফিরল আনাস। নিজের সাথে যুদ্ধ করে কেবল মুখ দিয়ে বের করলো, ও আচ্ছা। কথা বলতে গেলেই হাসি বের হচ্ছে। মহা ঝামেলায় পড়লো তো আনাস। আনাস নিজের হাসি প্রকাশ করে মাহাতিরকে অস্বস্তি দিতে চাচ্ছে না। নিজের হাসিও আটকাতে পারছে না, তাই বলল, বন্ধু বাড়ি গেলাম। মাহাতির মাথা নেড়ে সায় দিয়ে অন্যদিকে ঘুরল। আনাস তা দেখে বলল, কিরে ওইদিকে আবার কই যাস? মাহাতির আগের মতোই অসুস্থ নিয়ে নিজের হাত উঁচু করে বক্স দেখিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভার কিনতে যাচ্ছি। এটা ফিরিয়ে দিবি? না, দুটোই নেব। কোনটা খায় জানি না আর কি। এই না খেলে টাকা নষ্ট না।
হ্যাঁ তাই তো বলেই আনাস মুখ ফিরিয়ে নিল। মাহাতিরের লজিক শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না, হেসেই দিল, প্রাণোচ্ছল হাসি। তার বন্ধু সত্যি একটা গর্ধব চাক, আল্লাহ তাও সুবুদ্ধি দিচ্ছে, এই বা কম কি। বাইক চলছে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতে। শাসা আওয়াজ তুলে রিক্সা সিএনজি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মাহাতির। সে ভীষণভাবে চিন্তিত, তবে সে জানে যে সে বেহুদা চিন্তায় সময় নষ্ট করছে। তবুও চিন্তাই হয়, চিন্তা কখনো যৌক্তিক বা অযৌক্তিক চিন্তা হয় না। সে চিন্তার কথা মাথা থেকে ধাক্কা মেরে বের করার চেষ্টা করলো, হয়তো সফল হলো। রাস্তায় মনোযোগ দিল, তবে মানসপটে ভেসে উঠল নতুন দৃশ্য। আজ সকালে সে যখন ঘর থেকে বের হতে নিল, বিভা এগিয়ে এলো, প্রতিদিনের মতো ফু দিয়ে দিল। ঠিক তখনই ঘটল বিপত্তিটা। মাহাতি যখন চোখ তুলে তাকালো, দেখতে পেল বিভার কপালের দুপাশ পেয়ে দুফোঁটা ঘাম পড়তে পড়তে গলায় এসে ঠেকল। এরপরই সে বের হয়ে গেল ঘর থেকে, অথচ বিভার মুখটা ভুলতে পারল না। আশ্চর্যজনকভাবে সে বিভার কথাই ভেবে গেল সারাটা সকাল, সারাটা দুপুর, সারাটা সন্ধ্যা। এ কারণে তো ওই আইসক্রিম কেনা, গরমে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। বলা বাহুল্য তার কিছুক্ষণ আগে চিন্তাও ছিল বিভাকে নিয়ে, তবে সে তো বিভাকে ভাবতেই চায় না। ভাবছে কেন তাহলে? দরজা খুলল বিভা, খুলেই সরে গেল পাশে। মাহাতির হাতের ব্যাগ বাড়িয়ে দিল, পলিথিনে স্পষ্ট দেখা যাচ্ছে আইসক্রিম। বিভা চোখ তুলে তাকালো। এসব কার জন্য? আবারও অস্বস্তিকর প্রশ্ন। মাহাতিরের মাথায় জেদ চাপলো, বলল, কার জন্য আবার? সবার জন্য। এত টাকা নেই যে স্পেসিফিকভাবে জনে জনে আনবো। বিভা ঠোঁট চেপে চলে গেল। মাহাতির রাগ আরো বেড়ে গেল। আগের চিন্তা আবারও মাথা চাড়া দিতেই ঘরে গেল। ঘরে ঢুকে বিভার ফোন খুঁজতে লাগলো সে। আল্লাহ হয়তো সহায় হলো, খুব সহজেই পেয়ে গেল টেবিলের ওপর। সে গিয়ে ফোন তুলতেই দেখলো ফোনে লক। আরো বিরক্ত হলো, খাটে বসলো মাহাতির। গায়ের শার্ট খুললো ভীষণ রকমের বিতৃষ্ণা নিয়ে। বিভা ঘরে ঢুকে দেখতে পেল মাহাতির ফ্যান না ছেড়ে বসে আছে। অবাক হয়ে ফ্যান ছেড়ে দিল, পানির গ্লাস বাড়িয়ে দিল মাহাতিরের দিকে। মাহাতির পানির গ্লাস নিল। বিভা যেতে নিলে মাহাতির স্বাভাবিক কণ্ঠে ডাকলো, বিভা, ফোনে কি কিছু হয়েছে? মানে ডিসপ্লে প্রবলেম বা সামথিং? বিভা এমন প্রশ্নে তাকিয়ে রইল, বলল, না। কেন? এমনি, যাও তুমি। তার মানে ফোনে সমস্যা হয়নি কোনো। তাহলে কি ব্যালেন্স ছিল না নাকি? মাহাতির নিজের ফোন অন করলো। বিকাশে ঢুকে বিভার ফোন নাম্বারে রিচার্জ করে দিল 100 টাকা, সাথে দিল 120 মিনিট। কাজ শেষ করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। তাকিয়ে দেখতে লাগলো 3 পাখার ঘূর্ণন। মাহাতির বিয়ের 1 সপ্তাহ পর থেকে অফিস জয়েন করে, আর বিভা মাহাতিরের অফিস জয়েনের পর থেকে প্রত্যেক দিন ফোন দেয়। গুনে গুনে 3 বার ফোন দেয় 3 প্রয়োজনে। সকাল 9টা বাজে দেওয়ার কারণ ফোন করে জিজ্ঞেস করে, ভালোভাবে পৌঁছেছেন মাহাতির? দুপুর 2টা বাজে দিয়ে বলে, মাহাতির, খাবার দিয়েছি, খেয়ে নিন প্লিজ। খাবারের উপর রাগ দেখাবেন না। সন্ধ্যা 6টায় দিয়ে বলে, সাবধানে আসবেন, বাইক বেশি জোরে চালাবেন না, আপনার জন্য কেউ অনেক চিন্তা নিয়ে অপেক্ষায় থাকে। 3 ফোনে বাড়তি কোনো কথা বিভা বলে না। আগে যখন বাসা থেকে খাবার দিত না তখন শুধু বলতো খেয়ে নিতে। বিভা যতটুকু বলো ততটুকু বলে ফোন কেটে দেয়। অথচ আজ প্রথমবারের মতো বিভা তাকে ফোন দেয়নি। ভাবতেই মাহাতিরের মনে হলো তার বুকে কোনো ভারী বস্তু দিয়ে চাপ দেওয়া হলো। প্রথমত বিভার ঘর্মাক্ত মুখ, দ্বিতীয়ত ফোন না দেওয়া, সব মিলিয়ে দিনটা কাটলো জঘন্য, বিষাক্ত, তেতো। অথচ নিজের এমন অবাঞ্ছিত কষ্টের কারণ মাহাতির খুঁজে পেল না। সে বিভার জন্য চিন্তা করছে ভাবতেই মনে হলো সে মাহাতির নয়, অন্য কেউ। আচ্ছা, তাকে কি জিন ভূত ধরলো? গ্রামে শুনেছিল খারাপ বাতাস লাগে, তারও লেগেছে নিশ্চিত। নয়তো সামান্য ব্যাপারে কেউ এতটা উদ্বিগ্ন হয়? ফোন না করাতে কারোর বুকে চাপ সৃষ্টি হতে পারে, এমন মানুষও আছে নাকি দুনিয়াতে? আচ্ছা, সে কি পাগল হয়ে গেল? নয়তো এসব কি হচ্ছে তার সাথে? মাহাতির নিজের চুল খামচে ধরল। সে নিজেকে চিনতে পারছে না, নিজেকে বড্ড অচেনা লাগছে। সে মাহাতির হতে পারে না, একদমই পারে না। রাতে খাওয়ার সময় মাহাতির জানতে পারলো হামিমা আজ অসুস্থ হয়ে পড়েছিল, মুখ নীলবর্ণ ধারণ করেছিল। শুনে মাহাতির প্রচন্ড অবাক হয়ে গেল। আর জানতে পারলো বিভা সারাদিন হামিমের পেছনেই ছিল। মাহাতির আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। বিভা তাহলে এই কারণে তাকে ফোন দিতে পারেনি। মাহাতির ভাবলো হামিমকে দ্রুতই অপারেশন করানোর ব্যবস্থা করতে হবে। খাওয়ার পরে উঠে মাহাতির হামিমের ঘরে গেল। হামিমের ঘর বলতে আগে মাহাতির এই রুমটাকে স্টোর রুম বানিয়েছিল। এরপর যেদিন হামিম এলো সে নিজেই সবকিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে ঝকঝকে নতুন করে বানিয়ে দিল।
এরপর আনা হলো নতুন একটা সরু খাট, একটা খাট, খাটের পাশে ক্যানভাস সহ কিছু সামগ্রী, একটা দুটো কৃত্রিম গাছ। সব মিলিয়ে ছিমছামভাবে রুমটা সুন্দর। বড় জানালা থেকে আলো এসে রুমটাকে আরো প্রকৃতির সৌন্দর্যে ভরিয়ে তোলে। মাহাতির তাকালো হামিমের ঘুমন্ত মুখের দিকে। ছোট টুল টেনে বসলো খাটের পাশে, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি অসুস্থ কেন হতে গেলে ব্রাদার? তোমার জন্য আমার আপা আমাকে ফোন করতে পারলো না, আর আমি চিন্তায় চিন্তায় ভাবলাম ফোন খারাপ টারাপ হয়ে গেল কিনা, নাকি ফোনের ব্যালেন্স শেষ। অথচ সে ছিল তোমার পেছনে। এসবের মানে হয়? কথাগুলো বলার পর মাহাতির হতভম্ব হয়ে গেল নিজের কথায়। সে সব কি বলছে, আশ্চর্য। সে খাওয়ার পর ভাবলো হামিমকে দেখে ঘুমাবে, ভালো মন নিয়ে এলো, অথচ মুখ থেকে এসব কি বের হয়ে গেল? সে কি আসলেই পাগল হয়ে গেল? নিজেকে নিয়ে চিন্তায় মাহাতিরের মুখ শোচনীয় হয়ে উঠল। শ্রুতি বসে আছে, এক ধ্যানে তাকিয়ে আছে মেঝের দিকে। পার্থিবকে সে গত 10 দিন থেকে এড়িয়ে চলছে। যেই সে এড়িয়ে চলা নয়, ভয়ঙ্কর রকম এড়িয়ে চলা। পার্থিব খেতে বসলে সে পরে খায়, পার্থিব কথা বলতে এলে ঘুমের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে, আবার রাতে পার্থিব ঘুমানোর পর চোরের মতো রুমে ঢোকে। এইসব এড়িয়ে চলার পেছনে কারণ সে পার্থিবকে ভীষণ লজ্জা পাচ্ছে। দাদি মারা গেছে 15-16 দিন হয়। সে যখন দাদির মৃত্যুটা কোনোভাবে সামলে উঠল, তখনই তার মাথায় কেবল ঘুরতে লাগলো পার্থিবের স্পর্শগুলো। এর আগেও পার্থিব তার কাছে এসেছে, হাত ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে, দুষ্টমি করেছে, কিন্তু ওই দিনে জড়িয়ে ধরা, চুমু খাওয়া সব ভাবতে শ্রুতির গা ঝাড়া দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর লোক! পার্থিব রুমে ঢুকে শ্রুতি চমকে উঠে দাঁড়ালো। ইস, আজকে ভুল হয়ে গেল, উনি ঘুমানোর পরে ঢোকা উচিত ছিল ভেবেই আবার বসে পড়ল। পার্থিব শ্রুতির সামনে এসে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই কেবল শান্ত চোখে দেখে গেল। শ্রুতি নিজের লজ্জা সামলে রাগী কণ্ঠে ধমক দিল, এইভাবে তাকিয়ে আছেন কেন? ঘুমোতে যান। আমার সাথে ঘুমাতে চাচ্ছেন? পার্থিবের নির্লিপ্ত কণ্ঠে শ্রুতি মনে মনে চমকে গেল। ওনার সাথে ঘুমাবে কেন শ্রুতি? শ্রুতি আবারও ধমকে উঠল, অসভ্যের মতো কথা না বলে শুয়ে পড়ুন, রাত হয়েছে। আপনার জন্য রাত বসে থাকবে না, রাতের কাজ শেষ হলে রাত দিন হয়ে যাবে। আপনি আমার জায়গায় বসে আছেন শ্রুতি, তাই বলছি। আপনি কি আমার সাথে ঘুমাবেন? আমার কোলে ঘুমাতে যাচ্ছেন? না চাইলে আমি আপনার কোলে ঘুমাই, আমার সমস্যা নেই। শ্রুতি হতভম্ব হয়ে উঠে গেল, সাথে ভীষণ লজ্জাও পেল। সে খেয়াল করেনি যে সে পার্থিবের খাট নামক উঁচু তোষকে বসেছিল। শ্রুতি বিছানায় চলে যেতে নিয়েও গেল না, পার্থিবের দিকে তাকিয়ে নিজের দোষ পার্থিবের ঘাড়ে চাপিয়ে দিল। আমি এখানে বসেছি বলে তাতে কি হয়েছে শুনি? যখন দেখলেন আমি এখানে বসে আছি, আপনার কি উচিত ছিল না খাটে গিয়ে ঘুমিয়ে পড়া? না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে থেকে আবার বড় বড় কথা বলছেন। ঝাঁঝালো কণ্ঠের কথা শেষ করে খাটে উঠে কাঁথা মুড়ি দিল শ্রুতি। পার্থিবের দিকে তাকাতে লজ্জা করছিল, তবু অনেক কষ্টের রাগ ছেড়ে এলো সে। অন্যদিকে পার্থিব ভুরু কুচকে তাকিয়ে রইল তোষকের দিকে। এমন আহাম্মক বউ তারই হতে হলো। হ্যাঁ, তারই হতে হলো। শ্রুতি শুধু তারই বউ, তার মেহমান বউ ভেবেই নিজের ঠোঁটে হাসি ফোটালো পার্থিব। তবে চিন্তাও আছে, শ্রুতি কি কখনো তার আপন বউ হওয়ার চেষ্টা করবে না? সারা জীবন মেহমান বউ হয়েই থেকে যাবে? সোফাতে বিমর্ষ মুখে বসে আছে শ্রুতি। মাথার পেছন দিকে অসহ্য ব্যথা করছে, সবকিছু বিষাক্ত তেতো পানসে লাগছে। অথচ তার সাথে পাশের মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। সবাই কাজে ব্যস্ত, তার শাশুড়ি, চাচি শাশুড়ি থেকে সবাই টুকটাক কাজে আছে। আজকে সব থেকে বেশি ব্যস্ত হওয়ার কথা ছিল শ্রুতির। এর কারণ আমিন শিকদার আসছে। বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এলে মেয়ের ব্যস্ততাই হয়তো সকলের কাম্য থাকে। ধুর, যা করার তো সে করেই ফেলেছে, তবে এত তিক্ততা কেন? বরং তার বাবা না এলেই তা চিনতে হবে। শ্রুতি পাশে তাকালো, প্রভা প্রত্যাশা বসে আছে। দুজনের সাথে তার ভাব অনেক আগেই হয়েছে। প্রত্যাশা মেয়েটা একটু রাগী ধাঁচের হলেও ভালো। শ্রুতি দেখলো প্রভা প্রত্যাশার সামনে বাদাম ছড়ানো, অথচ তারা খাচ্ছে না। দুজন একসাথে ফোনে কিছু একটা করছে। শ্রুতি সরল প্রশ্ন করলো, খাচ্ছ না কেন? মা এলে খাবো। প্রভা উত্তর দিল, কেন, মায়ের কি বাদাম খুব প্রিয়? তাহলে রেখে দাও, এলে দিয়ে দিও। না, বাদাম প্রিয় না, আমাদের ছুলে দেবে। ছুলে খেতে ইচ্ছে করে না, তাই বসে আছি। শ্রুতি তাদের কথা শুনে একবার প্রভা প্রত্যাশার জায়গায় নিজেকে বসাতে চেষ্টা করলো, হলো না। তবে শ্রুতির মা না থাকলেও তার আপা আছে। তার আপা তাকে যথেষ্ট আদর যত্নে রেখেছিল, সাথে তো দাদি ছিলই। দাদি? শ্রুতির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল।
শ্রুতির ইচ্ছে করলো উঠে চলে যেতে, সে গেল না। ভয়ঙ্কর মন খারাপ নিয়ে সে নিজের 2 ননদকে বাদাম ছুলে দিতে লাগলো। শুধু ছুলেই ক্ষান্ত হলো না, উঠে গিয়ে পাশে বসে মুখে তুলে দিল। প্রভা প্রত্যাশা অবাকের পাশাপাশি ভীষণ খুশি হলো। দুজনে ফোন রেখে তাদের ছোট বাবির সাথে গল্প করতে করতে বাদাম খেতে লাগলো। পার্থিব তৈরি হচ্ছে, এর মধ্যে শ্রুতির রুমে ঢুকলো। শ্রুতিকে দেখে পার্থিব সচ্ছু এক হাসি উপহার দিল। শ্রুতির ঢোক গুলে অন্যদিকে তাকালো, এরপর আবার পার্থিবের দিকে তাকালো। দেখলো পার্থিবের চোখ এখনো তার উপরে নিবদ্ধ। শ্রুতিও ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে বারান্দায় চলে গেল। শ্রুতি বারান্দায় এসে শ্বাস নিল। এতক্ষণ যেন কেউ তার শ্বাস আটকে রেখেছিল। শ্রুতি আবিষ্কার করলো সে এখন শুধু পার্থিবকে লজ্জা নয়, সাথে ভয়ও পায়। অজানা এক ভয়, যে ভয়ে পার্থিব আশেপাশে থাকলে তার ভীষণ লজ্জা লাগে। শ্রুতি চোখ বন্ধ করলো। সে আরেকটা ভয়ঙ্কর বিষয় আবিষ্কার করেছে, আর তা হলো সে পার্থিবের প্রতি দুর্বল। যেন তেন দুর্বল নয়, ভয়ঙ্কর রকমের দুর্বল। এখন পার্থিব ঘুমালে সে বেহায়া নির্লজ্জের মতো পার্থিবের দিকে তাকিয়ে থাকে, আবার হাসলেও না তাকিয়ে পারে না। পার্থিবের চেহারা না দেখলে তার একটু অস্থির অস্থির লাগে। এই কারণে পার্থিব বাসায় যতক্ষণ থাকে শ্রুতি তার আশেপাশেই থাকে, তবে পার্থিবের অগোচরে, যাতে পার্থিব বুঝতে না পারে। সে পার্থিবকে এড়িয়ে চলেও কাছাকাছি থাকে। ব্যাপারটাকে কি নাম দেওয়া যায় তা শ্রুতি ভেবে পেল না। আমিন শিকদার সহ 3 জন লোক এসেছে বাড়িতে। সবাই তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত। শ্রুতিও এটা সেটা এগিয়ে দিচ্ছে। সবাই ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখতে শ্রুতির যত ভালো লাগছে তত রাগ হচ্ছে। শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব খেতে খেতে তার দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শ্রুতি উপলব্ধি করলো পার্থিবের তাকানোকে সে সহ্য করতে পারছে না। কালো পাঞ্জাবিতে তার স্বামীকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো খাওয়া শেষ হওয়ার। ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, এত খাওয়া দাওয়ার কি আছে আশ্চর্য। খেয়ে যদি সময় পার করে কথা বলবে কখন। শ্রুতিকে নিজের অজান্তেই খুশি করে দিয়ে ড্রয়িং রুমে বসা হলো ব্যবসা বিষয়ক কথা বলতে। শ্রুতি সরাসরি সোফায় না বসলো, দূরে কাঠের দোলনায় বসলো প্রভাকে পাশে বসিয়ে। শ্রুতি দেখতে পেল কথার এক পর্যায়ে আসাদ সাহেব উঠে গেলেন। নিশ্চয়ই তার ঘরে যাবে। শ্রুতি খুশি হয়ে গেল। সুন্দর সময়টা বোধহয় চলেই এলো ভেবেই শ্রুতির মুখ হলো হাসি হাসি। এইবার সে নিজের মনে গল্প করতে শুরু করলো প্রভার সাথে। আসাদ সাহেবের পরে পার্থিব উঠে গেল। পরিবেশটা বেশ শান্ত হয়ে গেল। আসাদ সাহেব আবার এসে তানহার সাথে কথা বলতে লাগলেন। শ্রুতির ধারণা তার শাশুড়িকে কাগজ বিষয়ক প্রশ্ন করা হচ্ছে যে শ্রুতি জানে কিনা। কিছুক্ষণ পর আমিন সাহেব উঠে গেল। কেবল বসে রইল বাকি 3 জন লোক। শ্রুতি বুঝলে এবার তার যাওয়া উচিত। শ্রুতি শ্বশুরের ঘরে যেতে যেতে ভাবতে লাগলো সে আশা করেছিল কাগজ না পেয়ে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি হবে। হয় করবে আসাদ, না হয় আমিন। আশ্চর্যের বিষয় কোনো চিৎকার চেঁচামেচি হলো না। শ্রুতি ঘরে গিয়ে দেখলো কাগজ ছড়ানো ছিটানো, কিছু ফাইল টেবিলে, কিছু চেয়ারে, কিছু খাটে। পার্থিব, আসাদ, নিয়াজ সবাই মিলে কিছু খুঁজছে। পার্থিব ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবা ঠিক করে মনে করো কোথায় রেখেছিলে, এখানে এই প্রজেক্টের কোনো অংশই নেই। আমিন শিকদার শক্ত মুখে দাঁড়িয়ে আছে। শ্রুতি এগিয়ে গেল, বলল, শুধু শুধু খুঁজে কষ্ট করতে হবে না, কাগজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে মোয়া বানিয়েছি। পার্থিবের হাত থেমে গেল। শ্রুতির দিকে তাকালো। পার্থিবের মনে হলো সে শ্রুতির কথাটা স্পষ্ট শুনেনি, হয়তো ভুল শুনেছে। মাথাটা কেমন নিমিষেই ফাঁকা হয়ে গেল। কাগজ ছিঁড়ে ফেলেছে। পার্থিবের মাঝে কেমন প্রতিক্রিয়া এলো পার্থিব বুঝল না। সে নিজেকে ধাতস্থ করার জন্য আওড়ালো, গত 1 মাস ধরে যেই প্রজেক্টের জন্য আমি এত কিছু করেছি সেটা শ্রুতি ছিঁড়ে ফেলেছে। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। আসাদ সাহেব বললেন, তুমি এখানে কি করছো? আর কি আজে বাজে বকছো যে কাগজ ছিঁড়ে ফেলেছো? শুধু শুধু কাগজ ছিঁড়ে তোমার কি লাভ? শ্রুতি নমনীয় কণ্ঠে বলল, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি বাবা, শুধু শুধু খুঁজে লাভ নেই। কেন ছিঁড়েছেন শ্রুতি? পার্থিবের ঠান্ডা প্রশ্ন। এই প্রজেক্টে আমার বাবা আছে তাই ছিঁড়ে ফেলেছি। ভালো করেছি না আব্বু? উত্তর দিয়ে আমিন শিকদারের দিকে তাকালো। আমিন সাহেব লক্ষ্য করলেন তার হাত পা কাঁপছে। তার কোটি টাকার প্রজেক্ট ছিল, আর এই মেয়ে কিনা কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। সবার কাছে ব্যাপারটা আজব লাগলো, আমিন সাহেবের কাছে লাগলো না। সে নিজের মেয়ের ব্যবহারে পরিচিত। শ্রুতি, আমি তোমাকে নিজের মেয়ে ভাবি, স্নেহ করি। তাই বলে এই নয় তুমি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মজা করবে। আসাদ সাহেব বললেন, আমি মজা করছি না বাবা, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি। আর আমিন শিকদার আছে বলে ছিঁড়েছি। সে লাভবান হোক তা আমি চাই না।
যার কাছে ছেলে মেয়ের জন্য টাকা থাকে না, নিজের মায়ের জন্য টাকা থাকে না, তার কাছে টাকা যাওয়ার প্রয়োজনও নেই। তাকে রাজার আসনে নয়, ভিক্ষুকের আসনে ভালো মানাবে। আমিন সাহেব শ্রুতির বাহু ধরে ঘুরিয়ে গর্জে উঠল। খুব বেশি বার বেড়েছিস, আজ বুঝতে পেরেছি জন্মের পরপরই তোকে গলা টিপে খুন করা উচিত ছিল, জানোয়ার কোথাকার। বলেই নিজের হাত উঠিয়ে থাপ্পড় মারতে এলো। শ্রুতি কিছু বুঝে ওঠার আগেই দেখলো একটি নাটকীয় ঘটনা ঘটে গেল তার সামনে। পার্থিব থামুন বলে ধমক দিয়ে আমিন সাহেবের হাত আটকে ফেলল। ঘটনার আকস্মিকতায় শ্রুতি বুঝতে পারল না সে যে পার্থিবের চিৎকার ছিটকে উঠেছে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করার অধিকার আপনার নেই। সে ভুল করুক, অন্যায় করুক কিংবা মানুষ খুন করুক, যা শাস্তি দেওয়ার আমি দেব, আপনি না। আপনি বাবা হলেও আমি স্বামী, অধিকার কোনো অংশে কম নয় বরং বেশি। শান্তভাবে শক্ত কণ্ঠে নিজের কথা শেষ করলো পার্থিব। শ্রুতি পার্থিবের শক্ত মুখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। আসাদ সাহেব গম্ভীর মুখে চেয়ারে বসলেন। নিজের ভাই নিয়াজকে বলল নিচে গিয়ে সব সামাল দিতে। তাদের বলতে আজ কোনো মিটিং হবে না। নিয়াজ সাহেব বেরিয়ে গেলেন। এমনিতেও তার মাথা ঘুরছে। আসাদ সাহেব আমিন শিকদারকে বলল, আপনি চলে যান আজকের মতো, ব্যবসা নিয়ে পরে কথা হবে। আমিন শিকদার মনে মনে একটু ভয় পেল, যদিও বা তার রাগ এখনো কমেনি। তবুও এত বোকার মতো কাজ সে করলো কিভাবে? আসাদ সাহেবের সামনে এমন ব্যবহার করা ঠিক হলো না। তাকে কত ভালো জানতো, অথচ আজ যদি শ্রুতি তাকে উল্টাপাল্টা কিছু বলে ফেলে। আমিন শিকদার কিছু বলতে গেলেও আসাদ সাহেব শুনল না। অগত্য তাকে বেরিয়ে যেতে হলো। আমিন শিকদার যেতে যেতে নিজেকে গালি দিতে লাগলো। বিজনেসের শেয়ার থেকে যদি কোনোভাবে আসাদ সাহেব তার কোম্পানি সরিয়ে দেয় তাহলে বিশাল লস হয়ে যাবে। তাছাড়া এই কোম্পানির সাথে থাকার লোভেই তো শ্রুতিকে বিয়ে দিয়েছিল, যাতে সম্পর্ক পাকাপোক্ত হয়। এখন যদি সব ভেস্তে যায়, ভাবতে ভাবতেই আমিন সাহেব ঘেমে উঠল চিন্তায়। পার হলো কিছু মিনিট। পিনপতন নীরবতা ভীষণ ভয়ানক লাগলো শ্রুতির। আসাদ সাহেব উঠে এসে তার সামনে দাঁড়ালো। শান্ত কণ্ঠে গম্ভীরভাবে বলল, এমন কিছু তোমার থেকে আশা করিনি, একবার বলতে পারতে? শ্রুতি কেঁপে উঠে চোখ তুলে তাকালো। কিছুক্ষণ আগে তার বাবার গর্জনেও সে কাঁপেনি, অথচ শ্বশুরের গম্ভীর কণ্ঠ যেন তার বাবার চিৎকার চেঁচামেচির থেকেও ভয়ানক ঠেকল। আসাদ সাহেব রুম থেকে বের হয়ে গেল। পার্থিব শান্ত কণ্ঠে বলল, কাজটা কি ঠিক হলো শ্রুতি? শ্রুতি মিনমিন কণ্ঠে বলল, আমার বাবার সফলতা আমি চাই না। বাবার সফলতায় ব্যাঘাত ঘটাতে গিয়ে নিজের স্বামী শ্বশুরের সফলতায় বাধা হয়ে গেলেন। শ্রুতি অশ্রুসিক্ত চোখে চাইল। মানে? এই কাজের দায়িত্বে ছিলাম আমি। এই প্রজেক্টে আমার কতটুকু শ্রম গেছে তা আপনি জানেন না। এই কাজ কমপ্লিট হলে হয়তো আপনার বাবা লাভবান হতো, কিন্তু এর সাথেই জড়িয়ে আছে আমাদের আরেকটা প্রজেক্ট, যেটা আমার ড্রিম। আপনার বাবার ড্রিম। আপনি আপনার বাবাকে ভাঙতে গিয়ে আমাকে ভেঙে দিলেন শ্রুতি। পার্থিব তার স্বভাব অনুযায়ী শান্তভাবে চলে গেল। রুমে দাঁড়িয়ে রইল কেবল শ্রুতি। মাথা আপনি আপনি নিচু হয়ে গেল। সে কি সত্যি তার আব্বুকে কষ্ট দিতে গিয়ে বাবা পার্থিবকেও কষ্ট দিয়ে ফেললো? কিন্তু সে তো কাজটা করেছে বাবার প্রতি রাগ থেকে। যে বাবা তার ভাইয়ের অপারেশনে টাকা দিতে নারাজ, যে বাবা নিজের মাকে চিকিৎসা করাতে নারাজ, তার সফলতা চায় না শ্রুতি। সে তো চায়নি অন্য কারো ক্ষতি হোক, তবুও কেন হলো? সে সবসময় কেন ভুল কাজ করে ফেলে? আচ্ছা, সে তো কাগজগুলো না ছিঁড়লেও পারত, তাহলে তো পার্থিব এত কষ্ট পেত না। পার্থিবের কষ্ট তাকে এত কেন কষ্ট দিচ্ছে? আর বাবা, সেও নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। সময়গুলো খুব দ্রুতই পার হলো। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। প্রতিটা সময় শ্রুতি আতঙ্কে রইল কেউ তাকে বকবে এই ভেবে। একবার মাথায় এলো তানহা তাকে ভীষণ বকবে, আবার মনে হলো আসাদ সাহেব তাকে বকবে, অথচ কেউ বকলই না। আচ্ছা, বাড়ির বাকি সবাইকে কি জানানো হয়েছে যে সে এত বড় একটা অন্যায় করেছে? শ্রুতির মনে হলো জানানো হয়নি। শ্রুতির মন খারাপ হলো। আজ বিকালে সে আসাদ সাহেবকে চা দিয়ে যায়নি, অন্যান্য দিন যায়। কাজটা তার কাছে আবশ্যিক ধরনের একটা কাজ। কাজটা করে সে ভীষণ আনন্দ নিয়ে, যত্ন নিয়ে, অথচ আজ করতে পারেনি। আরো কষ্টের ব্যাপার, আসাদ সাহেব ডাকেননি। কেন ডাকলো না? রাগ করেছে বলেই ডাকেনি, নয়তো ডাকতো। কিছুদিন আগেও সে ভুলে গেছিল চা নিয়ে যেতে। তানহা বেগম এসে তাকে ডেকে নিয়ে গেছে। শ্বশুরের রুমে ঢুকতেই প্রশ্ন করেছিল, আজ আসছিলে না কেন মা? ব্যস্ত ভীষণ? শ্রুতির ভীষণ রকমের মন খারাপ হলো। শ্রুতির পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো পার্থিব। শ্রুতি বুঝেও কিছু বলল না। লজ্জা লাগছে ভীষণ। এত বড় অন্যায় সে না করলেও পারত। পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, গল্প শুনবেন শ্রুতি? শ্রুতি প্রশ্নটা বুঝেও বুঝল না, কেবল তাকিয়ে রইল পার্থিবের দিকে। পার্থিব কৃত্রিম হেসে বাইরে তাকিয়ে বলতে লাগলো, শ্রুতি,
আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি, বিয়ের পর ভালোবেসেছি একটু একটু করে। প্রথমে ভালো লাগা, পরে মায়া, এর সাথে যত্ন, দায়িত্ব, রাগ, অভিমান সব মিলে কিভাবে যেন ভালোবাসা হয়ে গেল শ্রুতি। আমি বুঝতেই পারলাম না। বুঝলাম চট্টগ্রাম গিয়ে বুঝতে পারলাম আপনাকে ছাড়া আমার চলবে না। মানুষ বলে প্রথম দেখায় হুট করে যে ভালোবাসা হয় সেটাই নাকি গভীর ভালোবাসা। আমি কথাটা মানি না। প্রথম দেখায় হয়তো ভালোবাসা হয়, তবে সেখানে কোনো মায়া থাকে না। কথার এই পর্যায়ে পার্থিব থেমে গেল। শ্রুতির দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো। আমি আপনাকে অনেক যত্ন নিয়ে ভালোবেসেছি শ্রুতি। আপনার প্রতি নিজের ভালোবাসা রেখেছি একদম স্বচ্ছ পানির মতো। নিজের সবটুকু দিয়ে খেয়াল রেখেছি আমার ভালোবাসাতে যাতে ছোট্ট ময়লাও না পড়ে। অথচ আমি হয়তো আপনাকে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারিনি। আপনি আজ যা করেছেন তাতে আমার বাবা কতটুকু কষ্ট পেয়েছে তা আর বলতে চাইছি না। আমার কাছে আপনি যেমন সত্য, তেমনি আমার বাবা, আমার পরিবারও সত্য। আমি কখনো চাইনি আমার পরিবার আমার কারণে কষ্ট পাক, অথচ আজ তাই হলো। আমার উছিলায় আপনার কারণে কষ্ট পেল। আপনি আমাকে ভেঙে দিলেন শ্রুতি, বাবার সামনে আমাকে ছোট করলেন। পার্থিব ভীষণ বড় করে শ্বাস নিল, যার আওয়াজ এলো শ্রুতির কান পর্যন্ত। শ্রুতি বারান্দায় রেলিং ধরল শক্ত করে। পার্থিব রুমে যেতে গিয়েও থেমে গেল। শ্রুতিকে ঘোরালো নিজের দিকে। শ্রুতি এতক্ষণ পার্থিবের দিকে তাকায়নি। তাকিয়ে দেখলো পার্থিবের গায়ে এখনো সে পাঞ্জাবি। পার্থিব শ্রুতির গালে ভীষণ আদুরে ভঙ্গিতে হাত রেখে বলল, আপনি এখানে ভালো নেই শ্রুতি, খারাপ থাকুন কখনো চাইনি, চাইবো না। আপনি চাইলে চলে যেতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম। কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আপনি শুধু ভালো থাকুন। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসেন না, শুধু এখানে থেকে কষ্ট করছেন। শ্রুতি স্তব্ধ হয়ে পার্থিবের কথা শুনল। পার্থিব যেতেই দু চোখ বেয়ে নেমে গেল ঢল। এটা কি বলল পার্থিব? তাকে চলে যেতে বলল? এত রাগ তার? ভীষণ অভিমান হলো শ্রুতির। ঠিক করলো সকালবেলাতেই চলে যাবে, থাকবে না সে এখানে, লাগবে না কারো ভালোবাসা। ভাবতে ভাবতেই নিজের চোখের পানি মোছার চেষ্টা করলো। একই এত পানি পড়ছে কেন? এই পৃথিবীতে বহু ধাঁচের, বহু প্রকৃতির মানুষ আছে। প্রতিটি মানুষ জন্মেছে নিজেদের আলাদা বৈশিষ্ট্য নিয়ে, আলাদা দোষ নিয়ে, আলাদা গুণ নিয়ে। কেউ কোনো অংশে কারোর থেকে কম নাই, বরং বেশি। শ্রুতিও জন্মেছে তার ধাঁচে। সে হুটহাট রেগে ওঠে, অল্পতে চোখের পানিতে বন্যা বইয়ে দেয়। নিজের দোষ হলেও সে নিজের দোষ কম দেখে। ককে কলকাতা বানানো তার প্রধান এবং প্রিয় কাজ। সবচেয়ে প্রধান কাজ অভিমান করা। তার অভিমান যৌক্তিকের চেয়েও হয় বেশি অযৌক্তিক। এই যেমন এখন সে পার্থিবের উপর এক আকাশ অভিমান নিয়ে ব্যাগে জামা কাপড়ের স্তূপ বানাচ্ছে। পার্থিব অফিসে চলে গেছে, এখন সেও চলে যাবে, থাকবে না এখানে। মানছে সে ভুল করেছে, তাই বলে চলে যেতে বলবে? শ্রুতি কাউকে বলে বের হলো না। বাড়ির গাড়িটাও সে নিল না, নিজেই কোনো রকমে ব্যাগ টানতে টানতে পৌঁছে গেল বাড়িতে। বাড়িতে? তার বাড়িতে? হ্যাঁ, তার বাড়িতে। না, তার বাড়িতে নয় তো, এটা আমিন শিকদারের বাড়ি। শ্রুতি প্রথমে ভেবেছিল সে বিভার বাড়িতে যাবে, কিন্তু যায়নি। তার মাথায় এলো যে সে যদি যায় তাহলে তো সেখানেই থাকতে হবে। আপা আসতে দিবে না। আপার শ্বশুর বাড়িতে তেমন বড় নয়, এমনিতেই হামিম আছে। আবার সেও যদি যায় হুলস্থুল কাণ্ড হবে। কি দরকার? এর থেকে সে তার মায়ের ঘরেই থাকবে। নিজের বাবার বাড়ি, অথচ বাড়িটার সামনে দাঁড়িয়ে শ্রুতির ভীষণ ভয় হলো। তাকে যদি থাকতেই না দেয় তখন কি হবে? শ্রুতির ভেতর থেকে কান্নারা ডুকরে এলো। তার কি বাড়ির এতই অভাব? তার কি কোনো যাওয়ার বাড়ি নেই? এত বড় পৃথিবী, অথচ তার থাকার কোনো জায়গা নেই। ভাবতে শ্রুতির চোখ ভরে উঠল, ঠোঁট ভেঙে গেল আপনা আপনি। শ্রুতি নিজেকে ধাতস্থ করে কান্না গিলে ফেলল। ব্যাগ কোনো মতে টানতে টানতে ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকে শ্রুতি ভীষণ অবাক হয়ে গেল। সোফায় বসা মায়ের আগের ঘরের 3 ছেলে, শাহিনা, শাহিনার ভাই, অন্য সিঙ্গেল সোফায় বসা আমিন সাহেব। শ্রুতির হাত কাঁপা কেঁপে উঠল হালকা, তবুও সে নিজেকে শক্ত করে ঘরে ঢুকতে লাগলো। আমিন সাহেব তা হতে দিলেন না, সামনে এসে দাঁড়ালো। তুই এখানে কেন? আমার তো এখানে থাকার কথা আব্বু। শ্রুতি তার বাবার সাথে খুশি মনে হাসি খুশি মুখ করে কথা বলতে ভীষণ মজা পায়। মনে হয় সে তার বাবার গায়ে আগুন ছুঁড়ে মারে, আর সে আগুনে আমিন সাহেব জ্বলে। ভালোভাবে বল তুই এখানে কেন? এত সহজে ভুলে গেলে হয়? আমি না কথা দিয়েছিলাম 6 মাসের মধ্যে ফিরে আসব। এলাম আব্বু। তুমি দেখো আজকে সন্ধ্যা 7 থেকে 8টার দিকে কিন্তু 6 মাস পূরণ হবে। আজ আমার আর আপার বিয়ের 6 মাস পূরণ হবে। আমি আমার কথা রাখলাম। 6 মাসের মধ্যে বাপের বাড়িতে ফিরে এসে তোমাকে হারিয়ে দিলাম। সব কথা শান্তভাবে বলল। শেষের কথাটায় প্রকাশ পেল জেদ, কঠিনত্ব। আমিন সাহেব বলার ভাষা খুঁজে পেলেন না।
তার চিন্তা ঘুরে গেল। শ্রুতি তারা সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিল, কিন্তু কেন? শ্রুতি কি তার সম্পর্কে কিছু বলছে নাকি? তবে কি ব্যবসা থেকেও তাকে বাদ দেওয়া হবে? আমিন সাহেবের চিন্তার মাঝে শ্রুতি বলল, জিতে গেছি, কিন্তু সেই হিসেবে এখন আমি এখানে থাকবো যতদিন মন চায় ততদিন। বলেই যেতে নিল শ্রুতি। শাহিনা উঠে এসে তাকে বাধা দিতে নিলে আমিন সাহেব চোখের ইশারায় তাকে থামতে বলল। শ্রুতি চলে গেল নিজের ঘরে। শ্রুতি, এসব কি করে ফেললি তুই? এমন কেউ করে? আচ্ছা, তুই আমাকে এখন ফোন করে এইসব না বলে সকালে ফোন করতি, তাহলে আমি সব হতে দিতাম না। আপা, আমি চাইনি আমিন শিকদার তার ব্যবসায় এত লাভ করুক, তাই ছেড়ে দিয়েছি। মানলাম সেটা, তবে তোর মানা উচিত তুই নিজের অজান্তেই ভুল করেছিস। মানা উচিত না? শুধু বল উচিত না? হ্যাঁ। তাহলে ভুল যেহেতু করেছিস, তোর কি উচিত ছিল না ক্ষমা চাওয়া? তার চেয়েও বড় ব্যাপার, পার্থিব কষ্ট পেয়ে তোকে একটা কথা বলেছে, আর সেটা মেরেই তুই চলে এলি। ওকে তোকে শাসন করার অধিকারও রাখে না? তোর ভুল ধরিয়ে দেবে না? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলাকে তুমি শাসন বলছো? এমনি এমনি তো বলেনি শ্রুতি। তুই এতদিন শুধু বলতি চলে আসবি চলে আসবি, সেটা সূত্র ধরেই বলেছে যে ভালো না লাগলে চলে আসতে পারিস। তোর উচিত ছিল বাড়িতে থেকে পার্থিবের রাগ মন ভাগ, আর তুই সত্যি সত্যি চলে এলি। এলাম। উচিত হয়েছে ওই বাড়ি যাওয়া? খুব হয়েছে। ভীষণ মন খারাপ, অভিমান থেকে উত্তর দিল শ্রুতি। বিবাহ হতাশ হলো। তার বোন এমন করছে কেন? নিজের স্বাভাবিক জীবনকে এভাবে নষ্ট করছে কেন? বিভা শাসন স্বরে বলল, শ্রুতি, তোর কাজে আমি আমিন শিকদারের জেদ দেখতে পাচ্ছি, যেই জেদ কারোর ভালো করে না, শুধু ধ্বংসই করে। তুই নিজের জীবন নিজে ধ্বংস করছিস, যা ইচ্ছা কর, আমি আর কখনো কিচ্ছু বলবো না তোকে। বিভা ফোন কেটে দিল। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল ফোনের দিকে। ঘরে ঢুকে সে প্রথমে তানহামাকে ফোন করেছিল, বলেছে সে এই বাড়িতে চলে এসেছে, আর কখনো যাবে না। তানহাকে এই কথা বলার কারণ শ্রুতি জানে না, তবুও বলেছে। এরপরে বিভাকে ফোন দিয়ে কালকে সব ঘটনা বলেছে। ঘটনা শুনেই শুরু হলো বিভার রাগারাগি। শ্রুতি মন খারাপ করে ফোন ফেলে রাখলো বিছানায়। পার্থিব ভীষণ ক্লান্ত হয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে তার শরীরের ক্লান্তি থেকে মনের ক্লান্তিকে বেশি ভারী মনে হলো। ঘরটা ফাঁকা, পুরো ফ্ল্যাটটাই ফাঁকা। কেন? শ্রুতি চলে গেছে বলে? পার্থিব নিজেকে বোঝাতে চেষ্টা করলো একজন মানুষ কমে গেলে কখনো ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় না। নিজেকে অযথা সান্ত্বনা দিয়ে ফ্রেশ হলো সে। বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ যখন সে অফিসে ছিল তখন তার মা তাকে ফোন করলো। ফোন করে ভীষণ ব্যস্ত হয়ে গলায় আতঙ্ক ঢেলে বলল, বাবা, শ্রুতি নাকি চলে গিয়েছে, আর ফিরবে না ঘরে। বাবা, ওর সাথে কি ঝগড়া করেছো তুমি? মেয়েটা কাউকে না বলেই চলে গেল। এরপর গিয়ে ফোন করে জানালো, আমার ভীষণ চিন্তা হচ্ছে। মায়ের কথা শুনে পার্থিব মনে হলো দিন দুনিয়া এমন বিরক্তিকর কেন, এত জঘন্য কেন। সে বিপরীতে তেমন কিছু বলতে পারেনি, শুধু বলেছিল, তাকে নিয়ে চিন্তা করে নিজের প্রেশার বাড়িও না, সে গেছে ভালো হয়েছে, আমি অনুমতি দিয়েছিলাম। এরপরই ফোন কেটে দিল। পার্থিব নিজের সামনের ড্রেসিং টেবিল থেকে পানি ভর্তি বোতল ছুঁড়ে মারল পেছন দিকে। ঠন ঠন শব্দ তুলে কাঠের ফুলদানি পড়ে গেল। পার্থিবের মুষ্টিবদ্ধ হাত কাঁপতে লাগলো। ঘরের চারদিকে চোখ বুলাতে বুলাতে বলল, এত জেদ ভালো নয় শ্রুতি, একদমই ভালো নয়। শ্রুতি বসে আছে বারান্দায়, হাঁটু জড়িয়ে ধরে বসা, মুখ মলিন শুকনো। সারাদিনে পেটে কিছু পড়েনি তার। দুপুরের দিক রুম থেকে বেরিয়েছিল। আশেপাশে কাউকে তেমন দেখা যায়নি। হুট করে কোথা থেকে যেন শাহিনের ভাই এলো। লোকটা মধ্যবয়সী, ভদ্র চেহারা, অথচ শ্রুতির কাছে সবচেয়ে নোংরা চেহারা। তাকে কোনো মতে এড়িয়ে সে রুমে ঢুকে যে দরজা বন্ধ করলো আর খুললই না, খুলবেও না। শ্রুতি বারান্দা থেকে উঠে ঘরে এলো, তার মায়ের ঘরে। মৃত্যুর আগে তাহিরা এই ঘরে থাকতো, আমিন শিখতে থাকতেন অন্য ঘরে। দ্বিতীয় বিয়ের পরে শাহিন ও আমিন সাহেবের রুমেই থাকে। এই রুমে কেউ আসে না, হালকা ময়লা রুমটা, তবুও শ্রুতি পরিষ্কার করেছে যতটা পারা যায়। শ্রুতির দরজার জানালা বন্ধ করে দিল। সে ভূতে ভয় পায়, ভীষণ ভয় পায়। হঠাৎ হঠাৎ মনে হয় লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। দরজা জানালা বন্ধ করে তার ভয় আরো বাড়তে লাগলো। সে বিছানার মাঝামাঝি জায়গায় গিয়ে বসে পড়ল। বসে চোখ বন্ধ করে হাঁটুতে মাথা দিয়ে রইল। কিছু সেকেন্ড পরেই দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠল শ্রুতি। কে? ভয়কে ঢেকে রেখে প্রশ্ন করল শ্রুতি। উত্তর এলো না। আরো দুইবার শব্দ হলো। শ্রুতি উঠে দরজার কাছে গেলে শুনতে পেল পুরুষালী কণ্ঠ। দরজা খোলো তো শ্রুতি, একটু গল্প করি। আমি তোমার মামা, অনেক দিন পর দেখা হলো, তাই গল্প করতে এলাম।
বাক্যগুলো শ্রুতির বোধগম্য হওয়া মাত্রই সে ছিটকে সরে গেল দরজা থেকে। মুহূর্তের মধ্যেই হাত পা কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। মামা, মামা, ওই ভয়ঙ্কর লোকটা। শ্রুতির মনে পড়ে গেল ছোটবেলার ঘটনা। ছোটবেলায় এই লোক প্রায় আসতো শাহিনা এই বাড়ির বউ হওয়ার পরে। এমনই একদিন তাকে হুট করেই কোলে বসিয়েছিল। আদর করার নামে তাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করেছিল পিঠে, বুকে। ছোট শ্রুতি বেশি কিছু ঘটার আগেই দৌড়ে গিয়েছিল দাদি বিভার কাছে। বিভার কাছে সব বলতেই বিভা ভয়ানকভাবে রেগে যায়। সবাইকে অবাক করে দিয়ে 16 বছর বয়সী শান্ত বিভা ছুটে আসে রান্নাঘর থেকে দা নিয়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটাকে কোপ দিতে যায়, কিন্তু ভাগ্য তার সহায় হয়ে তাকে বাঁচিয়ে দেয়। বিভার কোপ তার লাগে না, তার আগেই সে সরে যায়। ততক্ষণে লোকটা চিৎকারে সবাই এসে জড়ো হয় বাড়ির। বিভাকে থামানো হয়। সবার সামনে আমিন শিকদারকে চিৎকার করতে করতে বিভা ঘটনা বলে। চোখ থেকে পড়তে থাকে তার উত্তপ্ত অশ্রু। নিজের সর্বশক্তি দিয়ে বাবাকে আশ্রয় ভেবে সব কথা বললেও ভাগ্য বিভাকে আশ্রয় দেয় না। সবাইকে অবাক করে দিয়ে আমিন সাহেব বিভাকে থাপ্পড় দেয় গালে। থাপ্পড়ের সাথে সাথে ভেঙে দেওয়া হয় 16 বছর বয়সী কিশোরীর মনে থাকা বাবার প্রতি সব শ্রদ্ধা, সম্মানকে। সেদিন থেকে বিভা আমিন শিকদারের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর কখনো বিভা আমিন সাহেবকে কিছু বলতে চায়নি, শুধু দাদির ব্যাপার ছাড়া। দাদিও নিজের ছেলের ওপর থেকে হারিয়ে ফেলা সব আশা ভরসা। 2 নাতনিকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে রাখেন আর চোখের পানে ফেলেন। দূরে ছোট দোলনায় ঘুমিয়ে থাকে ছোট্ট হামিম। শ্রুতির সব মনে পড়তে অসহ্য ব্যথা হতে লাগলো বুকে। এই লোক আবার এসেছে কেন? আবারও সেই রকম কিছু করবে? এত বছর তো বিভা ছিল, দাদি ছিল, এখন তো কেউ নেই, কেউ নেই। শ্রুতির মাথা হালকা ঘোরাতে লাগলো। সে দুর্বল পায়ে রুমের টেবিল টেনে দরজার সামনে বাধা দিয়ে দিল। ক্যাচক্যাচ আওয়াজে পরিবেশ হয়ে উঠল আরো বিরক্তিকর। শ্রুতি নিজেকে বুঝ দিল যে দরজা ভাঙলো টেবিলের কারণে আসতে পারবে না, একদম পারবে না। শ্রুতি ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। সবাইকে খেতে দিয়ে বিভা দাঁড়িয়ে রইল। মাহাতির বসতে গিয়েও বসলো না। বিভার দিকে তাকালে দেখলো বিভা ভীষণ অন্যমনস্ক হয়ে আছে। বিভা, মাহাতির, হাসিনা, সিদ্দিক সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। হামিমকে আগে খাওয়ানো হয়। মাঝে মাঝে সিদ্দিক সাহেব অসুস্থতার কারণে আগে খেয়ে নেয়। সবাই একসাথে খায় বলেই বিভার এইভাবে দাঁড়িয়ে থাকা মাহাতিরের ভালো লাগলো না। বিভা মাহাতিরকে প্লেট দিলে সে প্লেট নিয়ে বসে গেল। বিভা মলিন মুখে চলে গেল ঘরে। মাহাতির ঘরে ঢুকে দেখলো বিভা জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মাহাতির বিছানায় বসতে বসতে বলল, খেলে না যে, শরীর খারাপ? মন খারাপ। মাহাতির তাকালো বিভার দিকে। মেয়েটা এত অসহায় হয়ে কেন বলল? মাহাতির তাকিয়েই রইল। বিভা বাইরে থেকে চোখ ঘুরিয়ে বলল, শ্রুতি না খেয়ে আছে মাহাতি, আমার গলা দিয়ে খাবার নামবে না। মাহাতির বুঝলো বিভা কান্না গিলে ফেলছে। মাহাতির নির্নিমেষ চেয়ে রইল। নিজেকে সামলে নিয়ে বলল, শ্রুতি খায়নি কেন? ও বাবার বাড়িতে, ও আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু আমি বুঝেছি ও কিছু খায়নি, জানি আমি। মাহাতির কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই বিভা মলিন স্বরে বলল, ও আপনি তো চা খাবেন, নিয়ে আসছি দাঁড়ান। বিভা চলে গেল। মাহাতির বিভাকে দেখে আশ্চর্য হয়ে উঠল। এই মেয়েটা সবার কথা ভাবে কিভাবে, তাও আবার মন খারাপ নিয়ে। আচ্ছা, বিভার মন খারাপ দেখে কি মাহাতির কষ্ট পেল? সে কি ইদানিং বেশি ভাবছে না বিভাকে নিয়ে? বিভার অসহায়ত্ব কি তাকেও স্পর্শ করলো? মাহাতির শুয়ে পড়ল। খিদে লেগেছে অথচ সে খায়নি। শ্রুতি বসে আছে চুপচাপ। ঘুমানোর চেষ্টা করেছিল, আসেনি। এখন বাজে রাত 2টার মতো, অথচ তার ঘুম আসছে না। শ্রুতির ভাবনার মাঝেই দরজায় আবার আঘাত হলো। আঘাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। ভয়ে শ্রুতি নেমে গেল খাট থেকে। এর মধ্যেই দরজার বাইরে থেকে বলা হলো, শ্রুতিমা, দেখো তো আমার ফোনে কি যেন হয়েছে, বুঝতে পারছি না। সবাই ঘুমে, তাই অযথা তোমাকে বিরক্ত করতে এলাম। কিছু ঘন্টা আগের ভয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠল। শ্রুতি কি করবে ভেবে পেল না। খাট থেকে ফোন নিয়ে বারান্দার দরজা খুলল। বারান্দায় ঢুকে ভেতর থেকে আটকে দিল। শ্রুতির মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে। দরজা ভেঙে লোকটা ভেতরে ঢুকে যাবে। এখন ভয় নেই। দরজার সাথে টেবিল সরাতে অনেক কষ্ট হবে, আর কষ্ট করে ঢুকেও লাভ হবে না। বারান্দার দরজা ভাঙতে হবে। শ্রুতির মনে হলো সেদিন যদি বিভা সত্যি সত্যি লোকটাকে কোপ দিত, তাহলে আজ এইসব হতো না। ফোনের সমস্যা নিয়ে রাত 2টায় কেউ আসে? এতই বোকা শ্রুতি? শ্রুতি মোটেও বোকা নয়। শ্রুতি বসে পড়ল দেয়াল ধরে। বিভার কথা ভেবে, পার্থিবীর কথা ভেবে ভীষণ অভিমান হলো। আকাশের চাঁদের দিকে মুখ দিয়ে মায়ের কাছে নালিশ করল শ্রুতি, আমাকে কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না, পার্থিবও ভালোবাসে না।
আপা ভালোবাসে না, কেউ ভালোবাসে না, সবাই আমাকে বকে। আমাকে তুমি কেন নিয়ে গেলে না? আমার এখানে অনেক ভয় লাগছে, আমি মরে যাব এখানে। ডুকরে উঠল শ্রুতি। পার্থিবকে ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে পার্থিবের বুক সবচেয়ে নিরাপদ স্থান। পার্থিব পাশে থাকলে তার আর কাউকে লাগবে না। কিন্তু পার্থিব কোথায়? সে কেন তাকে চলে আসতে বলল? সব ভুলের মতো এবারও কেন তাকে ক্ষমা করলো না? শ্রুতি ফুঁপিয়ে উঠল। পার্থিব টি শার্ট পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘরে ভালো লাগছিল না, তাই সিদ্ধান্ত নিল বাইরে বের হবে। গাড়ি নিয়ে বের হয়ে সে নিজের অবচেতন মনে শ্রুতির বাড়ির সামনে এসেই থামল। এরপর সেখানে দাঁড়িয়েই পার করলো 2.5 ঘন্টা। এসেছিল রাত 12টার দিকে, এখন রাত 2:30টা। পার্থিব সিদ্ধান্ত নিল গাড়িতে গিয়ে বসবে। গাড়িতে বসে চোখ বন্ধ করলো। নিজের অবুঝ মনকে বুঝ দিল সে শ্রুতির একদম পাশে না থাকুক, তবে কাছে আছে। তাদের মধ্যকার দূরত্ব কম না হলেও বেশি নয়। সে আর শ্রুতি এক আকাশের নিচে আছে, এই বা কম কি? সূর্যি মামার মিষ্টি আলো ধরণীতে ছড়িয়ে পড়তেই লালিমা কেটে গেল। পৃথিবীর বুক ভরে উঠল স্বচ্ছ পবিত্র আলোয়। আলো বাড়ার সাথে সাথে বাড়ল আলোর তীব্রতা, কমে গেল কোমলতা। সূর্যের তীক্ষ্ণ আলো চোখের পাতায় পড়তেই চোখ জ্বলে উঠল। পার্থিব আড়মোড় ভেঙে উঠতে গিয়ে আবিষ্কার করলো তার ঘাড় চেপে ধরা ব্যথা। বেহালায় ঘুমিয়ে পড়ার কারণেই হয়তো। পার্থিব গাড়ি থেকে নেমে হাত পা ছড়িয়ে ব্যায়াম করলো। উদ্দেশ্য শরীরে ভাজে ভাজে থাকা ঘুম থেকে দূর করা। মাথাটাও ঝিম ধরে আছে। ঘুমটা ভালো হলো না। অবশ্য চোখ লেগেছে এই 3:30 4টার দিকে। কানের উপরের অংশ থেকে মাথাটা ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। পার্থিব নিজের কাজ শেষ করে একবার বাড়িটার দিকে তাকালো। তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। তার কি ভেতরে যাওয়া উচিত? শ্রুতিকে ফিরিয়ে আনা উচিত? মন বলল যাওয়া উচিত। সে বকেছে বলেই তো মেয়েটা চলে এলো। মস্তিষ্ক বলল যাওয়া উচিত না। শ্রুতি তার সাথে থাকতে চায় না। কি দরকার মেয়েটাকে কষ্ট দেওয়ার? মন মস্তিষ্কের যুদ্ধে জিতে গেল মস্তিষ্ক। পার্থিব একরাশ অসহ্য ব্যথা নিয়ে উঠে পড়ল গাড়িতে। গাড়ি ঘুরিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। তার অফিস যাওয়া প্রয়োজন। গতকালকের ঘটনার পর তার কাজ বেড়ে গেছে শতগুণে। শ্রুতি ভাবে তাকে কেউ ভালোবাসে না, অথচ সে জানতেও পারল না তার জন্য কেউ সারা রাত ভরে অপেক্ষা করেছে। শ্রুতির ঘুম ভাঙল সকাল সকাল। দেয়াল থেকে মাথা তুলে সূর্যের আলোতে চোখ মুখ কুচকে ফেলল। তবুও শ্রুতি তাকিয়ে রইল নির্নিমেষ। সুন্দর, কি সুন্দর তেজ। শ্রুতির মন ভীষণ ভালো হয়ে গেল। মনে হলো এই আলোর তেজের সাথে সাথে সে নিজের ভেতরেও তেজ অনুভব করছে। মনের সব অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। শ্রুতি উঠে দরজা খুলল। ফ্রেশ হয়ে গোসল করে নিল। দরজার সামনের টেবিলটা কষ্ট করে সরিয়ে নিল। এরপর বড় করে একটা শ্বাস ছাড়লো এবং নিল। শ্বাস ছাড়ার সাথে সাথে যেন তার মধ্যে থেকে বেরিয়ে গেল সব ভয়, যন্ত্রণা। ভেতরে ঢুকলো সাহস, তেজ। দিনের আলোর কি সুন্দর ক্ষমতা! মানুষের মনের ভয়কে দূর করার সাথে সাথে যোগায় বাঁচার নতুন সাহস, প্রেরণা, দেয় আশ্বাস, বিশ্বাস, ভরসা। শ্রুতি ঘর থেকে বের হতে নিয়েও হলো না। বের হওয়া মানেই ঝামেলা। কি দরকার শুধু শুধু? তবে হ্যাঁ, দাদি আম্মুর ঘরে যাওয়া যায়। শ্রুতি দাদির ঘরে ঢুকে সব দেখতে লাগলো। মানুষটা নেই, আর কখনো আসবে না। ভাবতে ভেতরটা কেমন যেন করে উঠল। মৃত্যু এত ভয়ঙ্কর কেন? এতটা মানুষের মৃত্যুর সাথে সাথে কত মানুষ যে নিঃসঙ্গ হয়ে পড়ে, তা কি ওই মানুষটা কখনো জানবে? শ্রুতির খাটের দিকে তাকালো। ভেসে উঠল শৈশবের স্মৃতি। এই ঘরেই তো তার দাদি এক হাতে তাকে, অন্য হাতে বিভাকে জড়িয়ে ধরে রাখত। দাদির ছবি হাতে তুলে নিল। শাড়িতে মোড়ানো সাধারণ একটা মুখ। কিন্তু শ্রুতির মনে হলো এই পৃথিবীতে যদি সৌন্দর্যের তালিকা করা হয়, তাহলে তার মা, দাদি, আপা থাকবে সবার উপরে। ছবিটার দিকে তাকিয়ে বলল, দাদি ফিরে আসো, দেখো আমি এসছি, এই বাড়িতে এসছি। কত বড় বাড়ি, কত মানুষ, অথচ তোমার শ্রুতির জন্য এই বাড়িতে কেউ নেই। তোমার কি উচিত না ফিরে আসা? শ্রুতির ভীষণ ঘুম পেল। সে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে বন্ধ করে ফিরে এলো। দাদির বিছানায় শুয়ে দাদির বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। মাহাতির বসে আছে নিজের টেবিলে। মুখভাব স্বভাবতই গম্ভীর, শান্ত। এক মনে কম্পিউটার টাইপ করে চলেছে। এরই মাঝে মনে পড়ল বিভার কথা। বিভার কথা এখনই মনে পড়ল, এটা ভুল। এখন সব সময় মনে পড়ে। মাহাতির মনে করতে চায় না, তবুও মনে পড়ে। সে কি কোনোভাবে মেয়েটাকে ভালোবেসে ফেলল? ভালোবাসা? ভালোবাসা আবার কি? ভালোবাসা কি এতই সহজ? মাহাতির নিজের কাজে প্রচণ্ড বিরক্ত হয়ে কাজে মন দিল। তাও যেন মন মানতে চাইছে না। দিন যাচ্ছে আর সে কেমন যেন বিভাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা সে রেডি হয়ে বসে রইল। এমনকি নিজেই রান্নাঘরে গিয়ে বিভার হাত থেকে টিফিন নিল।
টিফিন নেওয়ার পরও সে গেল না, আবার এসে বসে রইল। মন বলল এখনো গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি। বিভার আয়তাল কুরসি পড়ে ফু দেওয়া বাকি। বিভা রান্নাঘর থেকে বেরিয়েই প্রশ্ন করল, জাননি? বলতে বলতে এগিয়ে এসে মাহাতিরের মাথায় এসে ফু দিয়ে দিল। মাহাতির লক্ষ্য করলো বিভা তার দিকে তাকিয়ে মলিনভাবে হাসলো। এতেও মাহাতিরের ভীষণ আপত্তি হলো। বিভা মলিন হাসবে কেন? অন্যান্য দিন তো কত সুন্দর করে হাসে, একদম মনের ভেতর থেকে হাসে। মাহাতিরের মনে পড়লো শ্রুতিকে নিয়ে কিছু একটা হয়েছে, তবে সে ব্যাপারটা জানে না, জানতে হবে, তাতে যদি বিভার মন ভালো হয়। বিভার মন ভালো? মাহাতির যে কিনা কাজের সময় নিজের খাওয়ার কথাও ভাবে না, সে কিনা কাজের সময় কাজ বাদ দিয়ে ভাবছে বিভার কথা। ভাবতেই পারে, বিভা তার বউ, সংসার করছে দুজন, তার তো ভাবা উচিত। সাধারণ কারণেই ভাবছে মাহাতির, এখানে বিশেষ কোনো কারণ নেই। এইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। মাহাতির নিজেকে বুঝ দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো। কতটুকু সফল হলো কে জানে। শ্রুতির ঘুম ভাঙলো একদম বিকেল বেলায়। ঘুম থেকে উঠতেই মাথা চক্কর দিল, চারদিকে হালকা অন্ধকার মনে হলো। ঠাস হয়ে আবারও শুয়ে পড়ল সে। গতকাল থেকে সে না খাওয়া, পানি ছাড়া পেটে কিচ্ছু পড়েনি, মাথা তো ঘুরবেই, অস্বাভাবিক কিছু নাই। শ্রুতি বিছানায় ঠাস হয়ে পড়ে রইল আরও কতক্ষণ। এরপর শক্তি জোগাড় করে উঠে বসলো। সিদ্ধান্ত নিল বাইরে থেকে কিছু কিনে আনবে। শ্রুতি উঠে গেল হাত মুখ ধুতে। যেই ভাবা সেই কাজ। টাকা দিয়ে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলো শ্রুতি, হালকা খাবার। খাবার নিয়ে টেবিলে বসে গেল। আশেপাশে মানুষ বলতে শাহিনাকে দেখা গেল, মুখ শক্ত করে কাজ করছে নিজ মনে। বাকিরা কোথায় কে জানে। শ্রুতি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেই শুনতে পেল, ইবলিশ শয়তানের ঘুম ভাঙলো তবে। শ্রুতি তাকিয়ে দেখলো আমিন শিকদার দাঁড়ানো, বাসার কাপড়েই আছে। অফিসে যায়নি নাকি? শ্রুতি উত্তর দিল, শয়তান আমাকে বললেন? আমি শয়তানের ঘুম তো ভেঙেছি সবার আগে, কিন্তু ঘর থেকে বের হইনি, কারণ আপনাদের চেহারা দেখতে ঘৃণা লাগে। এর চেয়ে রুমে বসে মুরগির মতো ঝিমানো অনেক ভালো কাজ, তাই রুমে ঘুমাচ্ছিলাম। কেন, আমাকে মিস করছিলেন নাকি আমিন শিকদার? একটা যে চর দিব না, গাল একদম ফাটাই দিব। বান্দের বাচ্চা, শ্বশুর বাড়ি থেকে চলে আসিস, আমার আবার বড় বড় কথা। বাপের মুখ আমাদের মুখ দেখতে ঘেন্না লাগে। শাহিনা গর্জন করতে করতে এগিয়ে এলো। এমনিতেই সে শাহিনাকে সহ্য করতে পারে না, তার উপর গালাগালি। গালাগালি শুনে শ্রুতির মুখ শক্ত হয়ে গেল। এত বিশ্রী কেন এই মহিলা? তাও হেসে দিল। বন্দিটা কে শাহিনা বেগম? আমিন শিকদার বন্দি হলে আমার কোনো সমস্যা নেই। সে বন্দি গালি হওয়ারই যোগ্য। আমিন শিকদার এবার অস্বাভাবিক রেগে গেল। নিজের এমন অপমানে বোধজ্ঞান হারিয়ে চিল্লিয়ে উঠল, বান্দি তোর মা! শ্রুতি খাবার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের বাবার এমন নোংরা ব্যবহারে অশ্রাব্য মুখের ভাষায় বমি বেয়ে গেল শ্রুতির। শরীর ঘৃণায় রি করে উঠল। সাথে নিজের মৃত মায়ের কথা উঠিয়ে যেন গরম তেলে পানি ছিটানোর মতো কাজ করা হলো। শ্রুতি চিৎকার করল, একদম আমার মাকে নিয়ে কথা তুলবেন না। আপনার মুখে আমার মায়ের নাম মানায় না। আপনার মতো একটা নোংরা পিশাচ জঘন্য মানুষ যদি আর একবার আমার মাকে নিয়ে কথা বলেন, তাহলে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে দিয়ে রাস্তার কুকুরদের খাওয়াবো। আমিন সাহেব তেড়ে এলো। শ্রুতির সামনে থেকে খাবার নিয়ে উল্টে ফেলে দিল মেঝেতে। আমিন সাহেবের আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠলো অনেক জোরে। কমপক্ষে 8 অথবা 9 সেকেন্ড পরে বাজলো। মনে হলো কেউ ভীষণ ক্ষোভ নিয়ে বাজালো। শাহিনা দ্রুত গিয়ে সদর দরজা খুলে দিল। দরজার সামনে সাদা পাঞ্জাবি পরিহিত মীর আসাদুজ্জামান দাঁড়ানো। শ্রুতি, শাহিনা, আমিন সবার দৃষ্টি তখন আসাদ সাহেবের দিকে। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। আসাদ সাহেব ভদ্রভাবে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে তার তীক্ষ্ণ চোখে সব পর্যবেক্ষণ করলো। নিজে খাবার পড়া, শ্রুতির হাতে খাবারের অংশ লেগে থাকা, আমিন সাহেবের রাগের রেশ ভরা চেহারা, সব বিবেচনা করে সে চুপ করে রইল। শ্রুতি আসাদ সাহেবকে দেখে মাথা নিচু করে ফেলল। এই মানুষটাকে সে অসম্ভব শ্রদ্ধা করে, তবুও নিজের অজান্তেই কিভাবে যেন ভুল হয়ে গেছে। শ্রুতি জানলে এমনটা কখনোই করতো না। শ্রুতির ভীষণ ভয় লাগছে। আসাদ সাহেব কি তাকে বকবে? বকার জন্যই বুঝি এসেছে। অজানা ভয়ে শ্রুতির চোখে পানি জমা হতে শুরু করলো। আসাদ সাহেব এগিয়ে গেল শ্রুতির দিকে। কালে তাকে তানহা বলেছিল যে শ্রুতি চলে গেছে, আর নাকি আসবে না এমন বলেছে শ্রুতি। সাথে ছিল তানহা বেগমের দুশ্চিন্তা ভরা কিছু কথা। তানহা বেগমের দুশ্চিন্তা দেখে তাকে ধীরে ধীরে সে ঘটনা বললে তানহা বেগম ভীষণ অবাক হয়। সাথে সরল মনে নিজের মত দেয় যে শ্রুতির কোনো দোষ নেই, বেচারি হয়তো বাবার উপর অনেক রাগ। তাছাড়া আমিন সাহেবও শ্রুতি বিভার সাথে স্বাভাবিকভাবে কথা বলে না তাও জানালো।
নিজের স্বামীকে শ্রুতির দাদির মৃত্যুদিনে করা আমিন শিকদারের ব্যবহারের কথা বলতেও ভুলল না তানহা। সব শুনে আসাদ সাহেব বুঝলেন যে আমিন সাহেবের মাঝে সমস্যা, সেই তাদের সন্তানদের আগলে রাখতে পারেনি, যার ফলস্বরূপ শ্রুতি, বিভা, হামিম সবাই তার থেকে দূরে চলে গেছে। তাছাড়া আমিন শিকদার তাকে অনেক মিথ্যে কথা বলেছে। তাকে বলা হয়েছিল শ্রুতি, বিভা, হামিম, শাহিনা আর তার ছেলে মেয়ে, অথচ বিয়ের পর সে জানতে পেরেছে শাহিনা বেগম তার দ্বিতীয় ঘরের বউ। এমনভাবে অনেক মিথ্যে কথাই আমিন সাহেব তাকে বলেছে। সব ভাবতে আসাদ সাহেবের মুখ শক্ত হয়ে গেল। এরপর আজ সকালে আসাদ সাহেব অফিস গিয়ে ভাবছিল শ্রুতির কথা। শুধু শুধু মেয়েটা চলে গেছে রাগ করে, না জানি ওই ঘরে কত ঝামেলা হচ্ছে। একটাও ভুল করেছে তাই বলে বাড়ি ছেড়েই চলে যেতে হবে নাকি? সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সে যাওয়ার পথে শ্রুতিকে নিয়ে যাবে। তাই তো ছেলেকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়ে সে এসে পড়ল। আস্তে আস্তে ঠিক করেছে বাড়িতে গিয়ে পার্থিবের গালে একটা চড় বসাবে। বউ চলে এসেছে অথচ তার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই ব্যাপারটা এমন নয়, পার্থিব আজ অফিসে অনেক অন্যমনস্ক ছিল, যা আসাদ সাহেব লক্ষ্য করেছে। আসলে ঘরে শান্তি না থাকলে কোথাও শান্তি নেই। বাবা, তুমি এখানে? সবাই পিছন ফিরে দেখলো পার্থিব দাঁড়ানো। শ্রুতি সহ সবাই ভীষণ অবাক হয়ে চেয়ে রইল পার্থিবের পানে। তুমি এখানে কি করছো? আসাদ সাহেব গম্ভীরভাবে প্রশ্ন করলো। পার্থিব কি বলবে ভেবে পেল না। সকালে অফিসে গেলেও কোনো মতে মন কাজে বসেনি, শুধু ভেবেছে শ্রুতি কেমন আছে, খেয়েছে কিনা, তার বাবা তার সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করছে কিনা, শ্রুতি কাঁদছে কিনা। সব দুশ্চিন্তা মিলে তার অবস্থা ছিল নাজেহাল। তাই সকালবেলা মস্তিষ্ককে জিতিয়ে দিলেও দুপুরবেলা অফিসে বসে মনকে জিতিয়ে দেয় পার্থিব। মনে মনে ঠিক করে যাওয়ার পথে শ্রুতিকে নিয়ে ফিরবে, লাগবে না শাস্তি দেওয়া। তাছাড়া শ্রুতি তো এতদিন ভালোই ছিল, সেই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়েছে। ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল শ্রুতির কাছে আসবে। অফিস শেষে বাবার অন্য গাড়িতে যাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ দিল পার্থিবকে। এই বর্ষে শ্রুতিকে নির্দ্বিধায় আনতে যেতে পারবে। বাবাকে 100 প্রশ্নের উত্তর দিতে হবে না। কিন্তু এখানে এসে বাবাকে দেখে নিজেই চমকে গেল পার্থিব। তেমন কিছু না বাবা, শ্রুতির কাছে এসেছিলাম। আসিফ সাহেব আর ঘাটল না, শ্রুতির দিকে ফিরে বলল, এই বাড়িতে এসেছো কেন, কাউকে না বলে? এতক্ষণ শ্রুতি, আমিন, শাহিনা নীরব দর্শক হয়ে থাকলো। এখন শ্রুতিকে নীরব দর্শকের আসন ছেড়ে দিতে হলো। তাকে প্রশ্ন করা হয়েছে, উত্তর দেওয়া প্রয়োজন, অথচ শ্রুতি কিছু বলল না। আসাদ সাহেব ফের প্রশ্ন করলো, রাগ করে চলে এসেছো? শ্রুতি মাথা নিচু করে বলল, সরি। সরি কোন কারণে? শ্রুতি আবারও নীরব রইল। সরি কিসের জন্য? চলে আসার জন্য নাকি গত পরশুর বোকামির জন্য? দুটোর জন্যই। মিনমিন কণ্ঠে বলল শ্রুতি। কথা গলা দিয়ে বেরই হতে চাইছে না, কেমন আটকে আসছে। দুটো কাজের জন্য একটা সরি? শ্রুতি চোখ তুলে তাকালো। আসাদ সাহেবের মুখভঙ্গি গম্ভীর। মজা তো করছে না। শ্রুতি বলল, সরি সরি। আর একটা সরি তোমার বলা উচিত, কাউকে না বলে আসার জন্য। বিপদ হতে পারত। সরি। আসাদ সাহেব ঠোঁটে হালকা হাসি ফোটালো। মেয়েটা যেমন কঠিন তেমন নরম। একটু আগে বাহির থেকে সব কথাই সে শুনেছে। আমান শিকদার, শাহিনা বেগম, শ্রুতির সব কথাই তার কানে এসেছে। শ্রুতির কোনো প্রকার দোষ আসাদ সাহেব দিবে না। শ্রুতি তার জায়গায় ঠিক বলেই মনে হলো আসাদের। সে শ্রুতির মাথায় হাত দিয়ে গম্ভীর মুখে বলল, আমি তোমাকে বকা দিয়েছিলাম, রাগারাগি কিংবা ধমক দিয়েছিলাম? শ্রুতি তাকিয়ে নাবোধক উত্তর দিল, তাহলে? রাগারাগি ধমকাধমকি কিছুই করিনি, শুধুই বলেছিলাম এমন একটা আশা করিনি। এটাই কি বাবা হিসাবে ভুল হয়েছে? শ্রুতি আবারও নাবোধক মাথা নাড়ালো। আসাদ সাহেব বলল, তাহলে চলো, আশা কি উচিত হয়েছে বিনা কারণে? শ্রুতি আসাদ সাহেবের পাশে দাঁড়ানো পার্থিবের দিকে তাকালো। পার্থিব শ্রুতির দিকেই তাকিয়েছিল। শ্রুতি পার্থিবকে 420 ভোল্টের শক দিয়ে পার্থিবের দিকে আঙুল তাক করে উত্তর দিল, উনি আমাকে বকা দিয়েছে। শ্রুতির কথায় পার্থিব বুড়ো কুচকে ফেলল। শ্রুতি কারো ধার ধারলো না, পার্থিবের দিকে আঙুল তাক করে বলতেই থাকলো, উনি আমাকে সেদিন অনেক বকেছে, রাগারাগি করেছে, ধমকাধমকিও দিয়েছে। বলেছে আমি যাতে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর কোনোদিনও যাতে ওই বাড়িতে না যাই। আরও বলেছে ওই বাড়িতে দেখলে আমাকে মারবে, মেরে খুন করবে। শ্রুতির অনর্গল মিথ্যে বলায় পার্থিব মুখ হা করে ফেলল। কি বলা যায় তার ভাষা খুঁজে পেল না। একবার নিজের বাবা, একবার শ্রুতির দিকে তাকিয়ে ঠোঁটে কিছু বলতে চেষ্টা করলেও হলো না।
অন্যদিকে আসাদ সাহেব যেন আকাশ থেকে পড়ল শ্রুতির কথা শুনে। তার ছেলে এসব করেছে তা বিশ্বাসযোগ্য নয়। আসাদ সাহেব মনে মনে হেসে ফেলল। শ্রুতি মেয়েটা একটু বেশিই বলে ফেলেছে। রাগারাগি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আসাদ সাহেব বিশ্বাস করত, কিন্তু মারামারি পর্যন্ত চলে যাওয়ায় সে বুঝলো শ্রুতি মিথ্যা বলছে। আসাদ সাহেব পার্থিবের দিকে শক্ত কণ্ঠে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি। এই শিখিয়েছি এতদিন, নিজের বউকে মারতে চাও, ধমক দাও, এই তোমার ব্যক্তিত্ব? যাও ক্ষমা চাও। পার্থিব নিজের বাবার দিকে একবার তাকিয়ে শ্রুতির দিকে তাকালো। কি পরিমাণ বদমাশ মেয়ে, মিথ্যা বলে নিজের স্বামীকে বকা খাওয়াচ্ছে। পার্থিব রাগ করল না। যদি বিনা দোষে ক্ষমা চাইলে শ্রুতি তার সাথে যায় তবে তাই সই। পার্থিব শ্রুতিকে বলল, ক্ষমা করে দিন শ্রুতি, রাগ করে ঠিক করিনি। শ্রুতি মাথা নিচু করে নিল। একদম উচিত কাজ হয়েছে, আমাকে বাসায় চলে আসতে বলা, তাই না? অসভ্য লোক। এইবার বাড়ি যাওয়া যাক। নরম কণ্ঠে বলল পার্থিব। শ্রুতি কিছু বলল না, অভিমান রাগ নিয়ে মাথা নিচু করে রইল। এইবার আসাদ সাহেব বলল, যাবে না বাড়ি? আপনার সাথে যাব বাবা, ওনার সাথে না। উনি আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। পার্থিব অস্বস্তিতে বার কয়েক চোখের পলক ফেলল। এই মেয়ে শুরু করেছেটা কি? মান সম্মান তো কিছু রাখবে না দেখছি। আচ্ছা তাহলে আসো। আসাদ সাহেব বলল। দাঁড়ান, হাত ধুয়ে আসি। শ্রুতি হাত ধুয়ে এসে বলল, চলুন বাবা। দুকদম এগিয়ে গিয়েও থেমে গেল শ্রুতি। পিছন ফিরে বলল, বাবা আমার ব্যাগ আনতে হবে, ওনাকে বলুন আম্মুর রুম থেকে ব্যাগ নিয়ে আসতে। শ্রুতি বাধ্য বাবা হয়ে আসাদ সাহেব পার্থিবকে তাই বলল। পার্থিব উঠে গেল উপরে। পার্থিব ব্যাগ নিয়ে ফিরতেই শুনতে পেল আসাদ সাহেবের কণ্ঠ। বেয়াই, আমাদের সম্পর্ক পরিবার ব্যবসায়ী দুইভাবেই, তবে আমি আর চাইছি না ব্যবসায়িক সম্পর্ক রাখতে। আজ থেকে আপনার সাথে আমার ব্যবসায়িক কোনো প্রকার লেনদেন নেই, যা আছে পারিবারিক। আশা করি বুঝতে পেরেছেন কি বলছি। আর শুনুন, সময় থাকতে নিজের ভিত্তি করতে হয়, যাতে মৃত্যুর সময় ভিত্তির উপর বাঁচা যায়। আমরা মানুষের বৃদ্ধ বয়সে ভালোবাসা যত্ন খুঁজি, অথচ তার জন্য যৌবন বয়সের সময় ব্যয় করতে হয় পরিবারের পেছনে। মৃত্যুর সময় আমি এটার হিসাব নিবে না যে কোন ব্যাংকে কত টাকা আছে, কত জমি কিনেছি। মৃত্যুর সময় আমি খুঁজবে ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তাদের ভালোবাসাতে আমার মৃত্যু সুন্দর হবে, টাকা পয়সাতে নয়। তাছাড়া ধার্মিক নিয়মাবলীতে তো আছেই। টাকার পেছনে না ছুটে আমাদের উচিত সম্পর্কের পেছনে ছোটা। একটা সময় পরে গিয়ে আমার সম্পর্কে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠি, টাকার জন্য না। আসছি, ভালো থাকবেন। এমন কিছু আমাদের করা উচিত নয় যাতে করে দুঃখে দুঃখে মরতে হয়। শ্রুতি পার্থিব আসাদ সাহেব বেরিয়ে গেল একসাথে। আমিন, শাহিন আর রণমূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। আমিন সাহেবের মন চাইল আসাদ সাহেবকে থাপ্পড় মেরে তার জ্ঞানী কথা বের করে দিতে। শ্রুতি বেরিয়ে দেখলো দুটো গাড়ি। পার্থিব শ্রুতির ব্যাগ নিয়ে নিজের গাড়ির পেছনের অংশে তুলল। তা দেখে শ্রুতি আসাদ সাহেবের কাছে এসে বলল, বাবা আপনার গাড়িতে যাই। ব্যাগ রেখে ভুরু কুচকে তাকালো পার্থিব। এই মেয়েটা শুরু করেছে কি? পার্থিবকে অবাক করে দিয়ে আসাদ সাহেব তার আদরের পুত্রবধূকে নিয়ে গায়েব হয়ে গেল। পার্থিব আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। ভুরু কুচকে বসতে বসতে বলল, দোষ করেও জিতবে, রাগ দেখিয়েও জিতবে, ভাগ্য উনে বউ পেয়েছি। পরের সময়গুলো কাটলো উল্কার গতিতে। শ্রুতিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার 1 মাস পার হয়ে গেল ইতিমধ্যে। মাঝে ঘটে গেল বিশাল বড় বড় ঘটনা। শ্রুতি তার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ায় যারা খুশি কিংবা চিন্তামুক্ত হয়েছিল তাদের মধ্যে বিভা অন্যতম। বোনের চিন্তায় ছিল পাগল প্রায়। ঠিক করে ফেলেছিল নিজে গিয়ে শ্রুতিকে নিয়ে আসবে, কিন্তু ভাগ্য সহায় হয়ে তাকে যেতে হয়নি। তার আগে পার্থিব এবং আসাদুজ্জামান নিয়ে গেল শ্রুতিকে। শান্তি পেল বিভা। এর 2-3 দিন পরে হামিম অসুস্থ হলো। বিভা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানালো অপারেশন যত দ্রুত হওয়া যায় ততই ভালো। বাসায় এসে সব বলার পরপরই মাহাতির সিদ্ধান্ত নিয়ে ফেললো অপারেশন হবে 1 সপ্তাহ পরে। সে নিয়ে পরদিন মাহাতির সন্ধ্যার পর নিজেই গেল ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার জানালো সমস্যা হবে না, যত দ্রুত করা যায় তত ভালো। হামিমের অভিভাবক বলতে 2 বোন এবং 2 বোনের স্বামী, তাই মাহাতির ভাবলো পার্থিবকে জানানো দরকার। পার্থিব এতদিন খোঁজখবর নিলেও তাকে এবং শ্রুতিকে অসুস্থতার ব্যাপারে জানানো হয়নি বিভার বারণে। তবে এখন জানা দরকার, অধিকার আছে। সব শুনে পার্থিব সম্মতি দিল। পরের সপ্তাহে হামিমের অপারেশন হয়ে গেল। বলা বাহুল্য টাকা দিল পার্থিব এবং মাহাতির। মাহাতির তার ব্যাংক থেকে জমানো টাকা তুলে ফেলল।
পার্থিবের টাকা নিতে না চাইলে পার্থিবের অনুরোধে নিতে বাধ্য হলো। মাঝে অবশ্য টাকা দেওয়া নিয়ে বিভার সাথে হলো এক শান্ত যুদ্ধ। বিভা 1,70,000 টাকা এনে দিল মাহাতিরের কাছে। মাহাতির তা দেখে শান্ত মুখে বিভাকে বলল, তোমার টাকা বেশি হলে প্লেন বানিয়ে উড়িয়ে দিতে পারো, নৌকা বানিয়ে পানিতে ভাসাতে পারো, কিংবা জানালা দিয়ে ফেলে দিতে পারো, আমাকে দেওয়ার প্রয়োজন নেই। বলে উঠে চলে গেল। বিভার উত্তরের সুযোগ রাখল না। বিভা মুখ কুচকে দাঁড়িয়ে রইল নিজের স্বামীর এমন উত্তরে। অপারেশনের লাগলো প্রায় 6 লাখের মতো টাকা। হামিমের বেশ কিছু সমস্যা ছিল। হার্টে ছিদ্র, রক্তনালী অচল, বুকের বাল্ব নষ্ট, পায়ের সমস্যা, সব মিলিয়ে টাকা গেল 5 অথবা 6-এর মতো। সবচেয়ে স্বস্তি এবং শান্তির ব্যাপার হলো হামিমের অপারেশন সম্পূর্ণ হলো ভালোভাবে। এরপর আইসিইউতে রইল 1 সপ্তাহের মতো। ডাক্তারের কথা অনুযায়ী বাসায় ফিরে ভালোভাবে পায়ের ব্যায়াম করলে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। এছাড়া বুকের সমস্যার কারণে সকল প্রকার খেলাধুলা থেকে বিরত থাকতে হবে, নয়তো বুকের কৃত্রিম বাল্ব যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে। আইসিইউ থেকে হামিমকে বাড়ি ফিরিয়ে আনার পরই যেন কেটে গেল বিভীষিকাময় মুহূর্ত। সবার বুক থেকে নেমে গেল এক বিশাল বড় পাথর, বিশেষ করে বিভা শ্রুতি। হামিম এখন বিভার বাড়িতে আছে, সম্পূর্ণ বেড রেস্টে। নড়চড় করা তার স্বভাব, তবুও সবার অনুরোধে চুপচাপ শুয়ে থাকতে হয়। হামিমের অপারেশনের পর প্রায় প্রতিদিনই শ্রুতি পার্থিব বিভার বাড়িতে এসেছে, দেখে গেছে। পার্থিব না পারলেও শ্রুতি একাই চলে আসতো। রাতে পার্থিব এসে হামিমকে দেখে শ্রুতিকে নিয়ে যেত। আজ তাই হলো। সারাদিন হামিমের সাথে কাটিয়ে শ্রুতিকে নিয়ে বেরিয়ে পড়ল পার্থিব। গাড়িতে আছে তারা। শ্রুতি বাহিরে তাকিয়ে দেখছে রাতের শহর। একবার চোখ ফিরিয়ে চাইল পার্থিবের দিকে। শান্ত মুখে বসে আছে পার্থিব, বাহিরের দিকে মুখ করে। আজ সে ড্রাইভ করছে না, ড্রাইভার আছে। অগত্যা দুজনে পেছনে বসে আছে। শ্রুতি চোখ ফিরিয়ে নিল। গত 1 মাস এত তাড়াহুড়োয় পার হলো যে নিজেদের সম্পর্কের দিকে তাকানোর সময় পাওয়া গেল না। তবে শ্রুতি পার্থিবকে অনেক সূক্ষ্মভাবে অবজার্ভ করছে। আর করে যা পেল তা হলো পার্থিব আগের মতো তার সাথে কথা বলে না। কেন বলে না? রাগ থেকে নাকি কষ্ট থেকে? শ্রুতি উত্তর খুঁজেও পেল না। এই 1 মাসে কথা বলার মতো বলেছিল শুধু হামিমের অপারেশনের দিনে। কত খারাপ লোক! খারাপ সময় স্ত্রীকে একা ছাড়ে না, অথচ অন্য সময় ঠিকই ভাব দেখায়। অসভ্য লোক। শ্রুতির ভীষণ অসহ্য এবং অস্থির লাগলো। পার্থিবের দিকে তাকিয়ে নিজে থেকেই ডাক দিল, শুনুন। পার্থিব চোখ ফিরিয়ে বলল, বলুন। আপনি কি আমার উপর রাগ? অনেক রাগ? একটুও রাগ নেই। কেন? পার্থিবের হেসেই উত্তর দিল। শ্রুতি নাক ফুলিয়ে উত্তর দিল, না কিছু না, এমনিতেই। বলে ঘুরে আবারও বাহিরে চোখ নিল। শ্রুতি ঠিক জানে পার্থিব তার উপর রাগ, অনেক রাগ। কত ধুরন্ধর লোক! রাগ করেও হাসে যাতে শ্রুতি ধরতে না পারে। শ্রুতি কি এতই বোকা? রাগের মাঝে শ্রুতির মন খারাপ হয়ে গেল। পার্থিব কেন রাগ করেছে? সে যখন পার্থিবের দিকে আগাতে চাইল তখনই পার্থিব মুখ ফিরিয়ে নিল। কেন? 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 আর ভালোবাসে না বুঝি? শ্রুতিকে অসুন্দর লাগে তাই? আর ভালোবাসবে না কখনো? মাহাতির অফিসে বসে পার করছে অলস সময়। আনাস আসছে না কিছুদিন যাবৎ, হয়তো ছুটি নিয়েছে বইয়ের প্রেগনেন্সি উপলক্ষে। বিগত দিনগুলো চলে গেল চোখের নিমিষে, তবে হালকা লাগছে। বাচ্চাটাকে ওইভাবে অসুস্থ হয়ে কতদিন আর পড়ে থাকতো। শেষমেশ অপারেশন হলো এই শান্তি। তবে এখন বিভার কথা ভাবতে গেলেই চোখে ভাসে কেবল বিভার করুণ অসহায় মুখ। ভাইয়ের অপারেশনে কি অসহায়ত্ব তার! মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। 2 দিন বিভা ঠিকমতো খেলো না। অবশ্য তাদের কারোরই সেভাবে খাওয়া দাওয়া হয়নি ভালোভাবে। দৌড়ঝাঁপে অবস্থা খারাপ, তবুও পার্থিব ছিল। দুজন মিলে সামনে নিয়েছিল পরিস্থিতি। মাহাতির এতদিনে খুব ভালোভাবেই বুঝে ফেলেছে সে বিভার প্রতি দুর্বল, মারাত্মক পরিমাণ দুর্বল। তবে এই দুর্বলতাকে সে ভালোবাসার নাম দিতে নারাজ। জেদ 2 প্রকার হয়, ভালো জেদ আর খারাপ জেদ। মাহাতিরের মধ্যে 2 জেদের মিশ্রণই দেখা যায়। তবে বর্তমানে তার খারাপ জেদ থেকে সে নিজেকে মানাতে চেষ্টা করলো। সে কাউকে ভালোবাসতে পারে না, সে বিভাকে ভালোবাসে না। এখন থেকে যথাসম্ভব সে বিভার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। এতে যদি সমস্যার সমাধান হয়, এতে যদি মাথার মধ্যে পোকার মতো ঝিঝি করতে থাকা বিভার চিন্তা দূর হয়। ভালোবাসলেও ঠিক ছিল যদি চিন্তা না হতো। এই চিন্তাটাকেই মেনে নেওয়া যাচ্ছে না। এত চিন্তা ভাবনা কেন হবে? হোয়াই? বাসায় ফিরে মাহাতির ভালোভাবে শরীর ধুয়ে নিল। হামিমের ঘরে যেতে হবে, শরীরে জীবাণু থাকা যাবে না। এতে করে তাজা ক্ষততে ইনফেকশন হওয়ার চান্স থাকে। মাহাতির ঘরে গেল হামিমের। তাদের মধ্যে বেশ ভালো ভাব হয়েছে। ঘরে ঢুকেই দেখতে পেল হামিম শুয়ে আছে। তাকে দেখে মুখ যতটুকু প্রসারিত করা যায় করে ফেলল।
বুকে বালিশ চাপা দেওয়া, এটা ডাক্তারের নির্দেশ ছিল। মাহাতির পাশে বসে হামিমের চুলে হাত বুলিয়ে দিল। কেমন আছেন লিটল ব্রাদার? ভালো নেই। হ্যাঁ, সে কি, কেন? আমাকে ভালো খারাপ দেওয়া হয় না। আমার স্যুপ সবজি ভালো লাগে। হ্যাঁ, তুমি কি খেতে চাও আমাকে বলো, ভাইয়া নিয়ে আসবো। আমি মরতুস খাবো। মাহাতির তাকিয়ে রইল হামিমের দিকে। ছেলেটার কথা আটকে আটকে পড়ে সব সময় অনেক কষ্টে সে প্রতিটা বাক্য শেষ করে। প্রথমে অসুবিধা হলেও এখন সে বুঝতে পারে, তবে এখন বুঝতে পারল না মর্তুস কি জিনিস। মর্তুস মর্তুস তরমুজ। মাতির বিভ্রান্তিকর দৃষ্টি নিয়ে শুধালো, তুমি কি তরমুজের কথা বললে? না, আমি মরতুস খাবো। মাহাতির কিছুক্ষণ নিজের কপাল চুলকালো, এরপর হেসে বলল, আর কোনো সমস্যা আছে? আছে আরো একটা বড় সমস্যা। আমি আপুর ফোন খুঁজেছি, কিন্তু আপুর ফোন থেকে কয়েন খেতে পারি না। ওই বাচ্চাটা কে যে পায় না কয়েন খাওয়ার জন্য। মাহাতির হেসে ফেলল হামিমের কথায়। বুঝলো হামিম গেমস খেলতে চাইছে, আগে যেমন খেলতো। মাহাতির নিজের ফোন বের করে হামিমকে দিল, বলল, এই নাও, হ্যাঁ কয়েন খাও, তবে বেশিক্ষণ কিন্তু খেলা যাবে না, বেশি খেলে মাথা ব্যথা করবে। হামিম মাহাতিরের কথাকে গুরুত্ব দিল না, অগ্রাহ্য করলো, বোঝা গেল না। সে নিজের মতো খেলতেই থাকলো। রাতে শোনা গেল আরেক কথা, বিভাস রান্না করতে গিয়ে দা চালিয়ে দিয়েছে নিজের হাতের উপর, তাই বিভার হাত সাদা ব্যান্ডেজে মোড়ানো। কথাটা মাহাতির শুনলে বুড়ুকুচকে তাকিয়ে রইল বিভার দিকে। মনে চাইল সামনে দাঁড়ানো বিভাকে এক হাঁচড় মেরে গিলে ফেলতে, কিন্তু তা সম্ভব নয়। তাই নিজের ইচ্ছাকে চাপা দিয়ে মাহাতির চুপচাপ বসে রইল। মনে পড়ল সে পণ করেছে বিভার থেকে দূরে থাকার, এটা নিজের উপর একটা পরীক্ষা করা হয়ে যাবে। অতএব মাহাতির না তো বিভাকে কিছু বলল না, বিভা সম্পর্কিত কোনো কথায় উত্তর দিল না। তবে দেখে শান্তি পেল যে বিভা খাচ্ছে, তার আম্মা বিভাকে খাইয়ে দিচ্ছে। মাহাতির চোখ বিভার হাতের দিকে যেতেই ভেতরটা কেমন যেন করে উঠল। সারা ঘর কাগজ ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মাহাতির। দেখতেও বিরক্ত লাগছে, আবার গুছিয়ে রাখতেও মন চাইল না। নিজের সাথে যুদ্ধ করে একটা একটা কাগজ ভীষণ অযত্নের সাথে তুলে নিল। টেবিলের উপর ধাপ করে রেখে দিয়ে তৈরি করে ফেললো কাগজের স্তূপ। এসে অন করলো নিজের ল্যাপটপ। এমন ফালতু কাজ সে করে কিভাবে? ভেবে বিরক্তিতে মুখ কুচকে গেল। আজ সে অফিসে স্যারের বকা খেয়েছে, ভয়ানক বকা। অফিসে থাকে সকাল 8টা থেকে বিকাল 6টা, 10 ঘন্টা। 10 ঘন্টায় কোনো ভুল হতে পারে না? 10 ঘন্টা বসে বসে টাইপিং করা সম্ভব? আবার বলে কি না, তুমি কিন্তু এখন অনেক অমনোযোগী থাকো। তার মনোযোগ সে কই রাখবে না রাখবে সেটা কি ওই লোক ঠিক করবে? সিসিটিভি দেখে কখনো বোঝা যায় কার মনোযোগ কোথায় থাকে? আশ্চর্য রকমের গাধা একটা লোক। মাহাতির, আপনার জন্য নাস্তা এনেছি। মাহাতির ঘুরে তাকালো। বিভাকে দেখে তার আরো রাগ হলো। রাগের থেকেও যে বিভার মুখটা দেখে তার অন্তর শান্তি পেল তা সে বুঝল না, মানল না। তার খেয়ালে কেবল এলো মেয়েটার থেকে যত দূরে যেতে চাচ্ছে তত যেন কাছে চলে আসছে। মাহাতির নিজের কাছে মন দিল, ওদিকে তাকানো যাবে না। বিভা হাঁপ ছাড়ল। সে এত সুন্দর করে শাড়ি পরেছে মানুষটা খেয়াল পর্যন্ত করলো না। বিভা এগিয়ে গিয়ে নাস্তা রাখলো টেবিলে। ঘুরে আয়নায় নিজেকে একবার দেখলো ভালো লাগছে কিনা। মাহাতির বিভাকে দেখা দূর, খাবারের দিকেও তাকালো না। বিভা অন্য দিক দিয়ে খাটে উঠে মাহাতিরের পাশে এলো, কাঁধে মাথা রেখে বসলো। মাহাতির ভীষণ অবাক হয়ে বিভাকে দেখলো। আশ্চর্যের সাথে সাথে নিজের জেদ থেকে বিভাকে দূরে সরানোর তীব্র ইচ্ছা হলো। বিভা মাহাতিরের বাহুতে 2 হাত রেখে ডাকলো, মাহাতির দেখুন কেমন লাগছে আমাকে। মাহাতির বিভাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালালো। ভালো লাগছে। আপনি না তাকিয়ে কিভাবে বুঝলেন ভালো লাগছে? একটু দেখুন, বেশি না, একটু। ল্যাপটপ থেকে নজর সরল না মাহাতিরের, বলল, তোমার মুখ কি চেঞ্জ হয়ে গেছে? আমি তোমাকে গত 7 মাস ধরেই দেখছি বিভা। বিভা মাহাতিরের বাহুতে ধরে টানতে লাগলো। উদ্দেশ্য ল্যাপটপ থেকে হাত সরানো। মাহাতির নিজের হাতের চলন থামিয়ে দিল। বিভার দিকে চোখ তুলে চেয়ে বলল, রাগ তুলো না বিভা, সামনে থেকে যাও। কিসের রাগ? রাগ আপনার মাথায় উঠেই থাকে তাই না? অনেক হয়েছে, আর না। আপনার রাগের ধার ধারি নাবি। চলুন আমরা বাইরে ঘুরতে যাই। বেশি বকছো বিভা, যাও। না, যাব না। দেখেন আম্মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, আমি নিজেও পরতে পারি, তবে সেই পরিয়ে দিল। ভালো লাগছে না? এমন ন্যাকামো তোমার সাথে যাচ্ছে না। ভালো হয়েছে। আচ্ছা চলুন।
বাইরে যেতে হবে না, একটু গল্প করি দুজন। মাহাতির নীরব রইল। বিভা অভিমানে গাল ফুলালো। মাহাতি, আপনি আমাকে ভালো কবে বাসবেন? আপনার উচিত না আমাকে ভালোবাসা? বলুন। উচিত। আপনি আমার সাথে এমন কেন করছেন? এভাবে এড়িয়ে কেন যাচ্ছেন? আমাকে কি আপনার মানুষ মনে হয় না? ভীষণ কষ্ট, জেদ, অভিমান থেকে হালকা উচ্চ আওয়াজে বলল বিভা। মাহাতির বিভার দিকে তাকালো। সে কম কিসে, সেও দাঁত চিবিয়ে বলল, তোমাকে এড়িয়ে যাচ্ছি বুঝেও কেন বসে আছো? চলে যেতে পারছো না? আর কি শুনতে চাও তুমি? ভালোবাসি কি না? ভালোবাসি 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 ভালোবাসি। হ্যাপি? এটাই শুনতে চাচ্ছিল তো 7 মাস ধরে। বলে দিলাম হ্যাপি, এবার যাও। কথা থামিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলল মাহাতির। মাহাতিরের এমন আচরণে বিভা ধপ করে নিভে গেল। বলার মতো কিছু পেল না। মাহাতিরের এমন কথা যেন বিভাকে নিভিয়ে দিল একেবারের মতো। বিভা মলিন হাসল। থ্যাংক ইউ মাহাতির, মিথ্যা হলেও বলার জন্য। মাহাতির তাকিয়ে রইল। বিভা বলল, আপনার তো অফিস থেকে এলেই ক্ষুধা লাগে, তাই বানিয়েছি, ক্ষুধা পেলে খেয়ে নেবেন। মাহাতির তাকিয়ে দেখলো মেরুন রঙের জামদানি পরিহিতা মেয়েটি নিশ্চুপে তার ঘর ত্যাগ করলো। উফ! মাহাতির মাথা ধরে শুয়ে পড়ল। কি হচ্ছে এসব জীবনে? বিভার থেকে দূরে গিয়েও তো ভালো লাগে না। বিভা চলে গেল, তাও ভালো লাগে না। নিজের কাছে নিজের হাঁটতেও ইচ্ছে হয় না। পৃথিবীর এমন এলোমেলো কেন? সম্পর্ক এত কঠিন কেন? সম্পর্কে ঠিক কিভাবে করে? মানুষের জীবন সুন্দর কিভাবে হয়? সব জায়গায় অশান্তি হলে শান্তি কোথায়? মাহাতির থম ধরে শুয়ে রইল কিছুক্ষণ। পার হলো কিছু মিনিট। কত মিনিট? 15 অথবা 20 মিনিট তো ভালোভাবেই হবে। মাহাতির উঠে বসলো। ভালো লাগছে না। উঠে চলে গেল বাহিরে। বাহিরে গিয়েই দেখতে পেল বিভা বসা। মাহাতির অবাক হয়ে দেখলো কিছুক্ষণ আগে শাড়ি পরে থাকা মিষ্টি মায়ামুখ বিভার বসে নেই। মুখ তো মায়াময় মিষ্টি আছে, তবে পরনে সালোয়ার কামিজ পরে থাকা বিভা বসে আছে। সাধারণ মুখে কিছু কাজ করছে। সামনে পা খেয়াল করে বিভা মুখ তুলে তাকালো। মাহাতির দাঁড়িয়ে, ওটা রুক্ষ চুলগুলো এলোমেলো। বিভা হাসার চেষ্টা করলো, মুখে হাসি ফুটিয়ে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কিছু বলবেন? লাগবে কিছু? মাহাতির হতবাক হয়ে চেয়ে রইল। কিছু বলতে পারল না। মাহাতির উত্তর দিল, না, লাগবে না কিছু। বিভা কাজে মন দিল। মাহাতির ধীরে ধীরে বলল, আমার হয়তো তোমাকে লাগবে বিভা, অথচ এই তোমাকে লাগাটা আমি মানতে পারছি না। স্বাভাবিক জীবন আসলে কি তার সংজ্ঞা মাহাতির জানে না, জানতেও চায় না। স্বাভাবিক জীবন দিয়ে তার কি কাজ? সে ব্যস্ত নিজের জীবন নিয়ে। এখন তার জীবন স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আল্লাহ জানে। মাহাতির নিজের জীবন নিয়ে ভাবতে লাগলো। নিজের জীবন বলতে সে বুঝে বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, এর বেশি কিছুই নয়। এর আগে তার দুনিয়া ছিল আম্মা আব্বা, তার ভাই বন্ধু আনাসকে নিয়ে। এখন তার দুনিয়াতে তার ভাই নেই। নেই, আছে হয়তো কোথাও, তার কথা সে ভাবে না। যে ভালো আছে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। তবে তার দুনিয়ায় মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন তার দুনিয়া বলতে সে বুঝে আম্মা আব্বা, বিভা, শ্রুতি, পার্থিব, হামিম, আনাসকে। মাঝে পেরিয়ে গেছে 10 অথবা 12 দিন। বর্তমানে সে বসে আছে অফিসে, তার আরেক বাড়িতে। কাজ করতে একটুও ইচ্ছে শক্তি কোনোটাই নেই। বিরক্তিগুলো স্যালাইনের মতো করে প্রবাহিত হচ্ছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাহাতির আনাসের দিকে চাইল। আনাস অফিসে আসছে কিছুদিন হলো। 7 দিনের ছুটি নিয়েছিল। আবারও সামনে নিবে তার বইয়ের ডেলিভারির সময়। তবে এখন সে হাসতে হাসতে ফোনে কথা বলছে। মাহাতির চোখ ঘুরিয়ে নিল। নিশ্চয়ই ভাবির সাথে কথা বলছে। মাহাতির ফের ঘুরে চাইল আনাসের দিকে। সুখী দম্পতি। মাহাতির ভুরু কুচকে আবারও চোখ ফিরিয়ে নিল। এমন একটা মুহূর্ত কি তার আর বিভার মাঝে আসতে পারে না? মস্তিষ্ক থেকে উত্তর এলো, না, পারে না, কারণ তুই আসতে দিস না। মাহাতিরের মন মস্তিষ্কের বিরুদ্ধ নিল। মন উত্তর দিল, আমি কই আসতে দিই না, বিভা আসতে দেয় না। ও আমার সাথে ভালোভাবে কথা বলে না, তাই এমন মুহূর্ত আসে না। ও কথা বললে আমি কি না করি? মাহাতির হাঁপ ছাড়ল। তাকিয়ে থাকতে ভালো লাগছে না। গত দিনগুলোতে সে নিজের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে ফেলেছে, আর তা হলো বিভাকে ছাড়া তার চলে না, একদমই চলে না। বিভা কাছে থাকলে তার ভালো লাগে, কথা বললে ভালো লাগে, ওদিকে তাকিয়ে হাসলে ভালো লাগে। এই যা, ওসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয়, নয়, আসলেই নয়। মাহাতির গতকালের কথা ভাবল। গতকাল সে আনাসকে নিজের অনুভূতি বলেছে, নিজের অস্বস্তি বলেছে। অফিস থেকে বেরেই মাহাতির অনুরোধ করেছে কোনো নিরিবিলি জায়গায় গিয়ে বসতে। আনাস
মাহাতির নীরব কোনো জায়গায় বসতেই মাহাতির গম্ভীর মুখে বলে ওঠে, আমি ভীষণ সিরিয়াস আনাস, আশা করি তুই আমার কথার মজা নিবি না। এই নিয়ে এক কথা 4 বার বলে দিলি, কিন্তু সিরিয়াস কথাটা আর বললি না। কি হয়েছে বলবি প্লিজ? আমি মানসিক রোগী হয়ে গেছি আনাস, আমার কিছু ভালো লাগে না। মানে কি ভালো লাগে না তোর? তুই দেখি আমার বউয়ের মতো কথা বলছিস। কিছু ভালো না লাগা মেয়েদের স্বভাব, তোর মধ্যে এলো কিভাবে? মাহাতির গম্ভীর মুখে তাকিয়ে রইল। তার দৃষ্টির অর্থ সে বলেছিল সে সিরিয়াস, তাহলে আনাস মজা করছে কেন? আনাস হাসল, বলল, বল বল, আমি শুনছি, কন্টিনিউ প্লিজ। মাহাতির উসখুস করে বলল, আমি মানসিক রোগী হয়ে গেছি, সারাটা দিন বিভার কথা মাথায় ঘরে, ওকে নিয়ে চিন্তা করি। এসব কি স্বাভাবিক বল? তুই আমাকে কোনো ডাক্তারের নাম্বার দিতে পারবি? আনাস নিজের মুখ স্বাভাবিক করে বলল, আর কি আর সমস্যা বললাম তো, আমার রোগের নাম বিভা। সারাদিন বিভা সম্পর্কিত কথা ঘুরে মাথায়। বিভা কিছু করে না দিলে সেই জিনিস করি না। বিভা আমাকে শার্ট আজকে আয়রন করে দেয়নি, বলেছিল আমাকে করে নিতে, করিনি আমি কেমন যেন হয়ে গেছি আনাস। আমি দিনে দিনে বিভা কেন্দ্রিক হয়ে যাচ্ছি। এমনটা কি উচিত হচ্ছে বল? মাথা আমার অথচ ঘুরে বিভার কথা। কি হচ্ছে এসব? আনাস সুন্দর হেসে তাকিয়ে রইল মাহাতিরের দিকে। মাহাতিরকে তার কাছে ভীষণ অসহায় আর বাচ্চা মনে হলো। রাস্তা খুঁজে না পাওয়া বাচ্চা যেভাবে অস্থির হয়ে কাঁদে, আনাসের মনে হলো তার সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে যে নিজের জীবনের রাস্তা খুঁজে পাচ্ছে না। একা একা থাকা মাহাতির সম্পর্কে জড়িয়ে কেমন এলোমেলো হয়ে গেছে। যে মাহাতির নিজের বউকে কষ্ট দিত, এখন সে সেই বউয়ের জন্যই কষ্ট পাচ্ছে। আনাস মাহাতিরের কাঁধে হাত রেখে বলল, তুই মানসিক রোগী না, প্রেমের রোগী হয়ে গেছিস। তোর রোগের ঔষধ ডাক্তার নয়, বিভা। বিভা? জি, ওর কাছে যা। ওর কাছে গিয়ে নিজের সমস্যা বললেই সমাধান পেয়ে যাবি। আমি ওকে এসব বলতে পারবো না আনাস। কেন পারবি না? আমি জানি না। আমাকে যে বলে দিলি? এত সহজে বলিনি। গত 1 সপ্তাহ ধরে তোকে ফোনে বলা ট্রাই করেছি, শেষে আজ বললাম। তুই এমন কেন দোস্ত? নিজের অনুভূতি এক্সপ্রেস করতে তোর মানে কিসের এত সংকোচ? তুই কি বুঝতে পারছিস না তুই ওকে ভালোবাসিস? ভালোবাসা এমন? জি, এর থেকেও ভয়ঙ্কর। সবেমাত্র অনুভূতি শুরু হয়েছে। ধীরে ধীরে বুঝবেন, ভালোবাসা হলো চোরাবালির মতো, উঠতে গিয়েও পারবেন না, আটকে যাবেন শুধু। মাহাতির অস্থির হয়ে উঠে গেল। মাথা চুল টেনে তাকিয়ে রইল পচা ডোবার দিকে। আনাস বলল, বিভাকে বল, শান্তি পাবি। বিভা হাসবে আমাকে নিয়ে? করুণ গলায় বলল মাহাতির। আনাস অবাক হলো বন্ধুর এমন কথায়। কতটা অসহায় দেখাচ্ছে তার রকচটা দাম্ভিক বন্ধুকে। আনাস মাহাতিরকে বুঝালো। মাহাতির বুঝলো কিনা কে জানে, শুধু মাথা নাড়ল হ্যাঁ বোধক। এরপর দুজন চলে গেল নিজেদের গন্তব্যে। মাহাতির নিজের চিন্তা থেকে বের হলো। আনাস তাকে জানিয়েছে সে বিভাকে ভালোবাসে। সে যত তাড়াতাড়ি বিভার সাথে কথা বলবে ততই ভালো। মাহাতির ভেবেছিল সে অতি দ্রুতই বিভার সাথে কথা বলবে, তবে পারেনি, হেরে গেছে। কথা সাজিয়েও সে বিভাকে কিছু বলে উঠতে পারেনি। এখানে অবশ্য বিভারও কৃতিত্ব আছে। মেয়েটা তাকে এড়িয়ে চলছে কিনা জানে না, তবে অনেক কিছুই আগের মতো নেই। বিভা এখন তার সামনে আসে না বললেই চলে। শুধুমাত্র দেখা যায় রাতে, তাও মাঝে মধ্যে দেখা পাওয়া যায় না। আবার গত 3 অথবা 4 দিন যাবৎ তার হাতে দুপুরে খাবার দিচ্ছে তার আম্মা। সে তার আম্মাকে কিছু বলতে পারেনি। তাকে তো আর জিজ্ঞেস করা যায় না যে বিভা কেন দিল না। এরপর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বিভা তাকে সূরা পড়ে ফু দিতেও আসেনি। এই তো সে গতকাল আজ কতক্ষণ টিফিন হাতে বসে রইল, অথচ মেয়েটা এলো না। শেষে অফিসের টাইম হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে বের হতে হলো। কিন্তু কেন এলো না? মাহাতির মুখ ফোলালো। স্বামীর সাথে বেয়াদবি? জানে না যে স্বামীর সুরক্ষার জন্য সূরা পড়তে হয়? নাকি মাহাতির সুরক্ষা তার উপর কোনো প্রভাব ফেলে না? সত্যিই ফেলে না? তবে কি বিভা তার থেকে দূরে চলে যাচ্ছে, বদলে যাচ্ছে, নাকি সব স্বাভাবিক? মাহাতির মাথা হেলিয়ে দিল। মাথার মধ্যে জট পাকিয়ে দলা ধরে আছে সব। সে কিছুরই সমাধান করতে পারছে না, মাথা ব্যথা করছে। বিভা চুল টেনে দিলে ভালো লাগতো। মাহাতির ভাবল, বিভা একবার তার সাথে স্বাভাবিকভাবে কথা বললেই সে বিভাকে অফিসেও নিয়ে আসবে, সামনে বসিয়ে রাখবে। মাহাতিরের মাথা ব্যথা করলে চুল টেনে দিবে। আর কি চাই জীবনে? জীবন তো এতেই সুন্দর। মাহাতির নিজের অজান্তেই হেসে ফেলল। মাহাতির ঘরে ফিরে ফ্রেশ হয়ে নিল। আজ হামিমের সাথে দেখা হবে না, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে।
আজ বুকের সুতো কেটে এনেছে বিভা, সাথে পার্থিব শ্রুতি ছিল। মাহাতির থাকতে পারেনি, তার জল্লাদ ম্যানেজার ছুটি দেয়নি কিছুদিন আগে নেওয়ার কারণে। হামিমের ব্যথায় জ্বর এসেছে শুনে মাহাতিরও ব্যথিত হলো। হামিমের সাথে তার রক্তের সম্পর্ক নেই, তবুও কেন জানি বাচ্চাটার প্রতি তার অসীম মায়া, অগাধ স্নেহ বুকের ভেতর। কিন্তু কেন? যাই হোক, বাচ্চাটা সুস্থ থাকুক তাই চাওয়া। ভীষণ সুন্দর ছবি আঁকে বাচ্চাটা, সে দেখেছে। একদিন তো মাহাতিরকে বলল, একটা ছবি লিখেছি, দেখবে? মাহাতির হ্যাবোদক জবাব দিতেই হামিম তার ক্যানভাস ঘুরিয়ে দিল মাহাতিরের দিকে। মাহাতির দেখলো একটা বড় ছেলে আর একটা ছোট ছেলে দৌড়াচ্ছে। ছোট ছেলেটা বড় ছেলের হাত ধরা, সামনে বড় বড় কয়েন। মাহাতির হেসে ফেলল। হামিম বলল, মনে তো আমি আর তুমি নেই, তাই এখানে আসি। এটা তুমি আর একটা আমি। আমার তো পা নেই, আমি গাড়িতে চলি, তাই তোমার হাত ধরে দৌড়াচ্ছি যাতে পড়ে না যাই। আর এগুলো হলো কয়েন, তুমি আর আমি খাবো, খেয়ে ভুট্টু হয়ে উড়ে যাব। মাহাতির আশ্চর্য হয়ে সেই সুন্দর ছবিটা দেখেছিল। এত নিখুঁত ছবি! ছেলেটাকে পেছন থেকে দেখেও মাহাতিরের মতোই মনে হচ্ছে। মাহাতিরের সেই অ্যাশ কালারের শার্ট, আবার ডিটেলসে শার্টের ওপর ঘর ঘর করা। ছোট ছেলেটার ঝাপড়ি ধরা চুল, সব কি সুন্দর! ভালো লাগার সাথে হামিমের কথায় ভীষণ মায়া হয়েছিল। মায়া থেকে হামিমকে উত্তর দিয়েছিল, কে বলেছে তোমার পা নেই? এই যে তোমার পা আছে ব্রাদার, জাস্ট কয়েকটা দিন, এরপর থেকে তুমি হাঁটতে পারবে, বুঝেছো? হামিম বুঝেছিল কিনা কে জানে, ভ্যাবা করে কান্না জোড়ে দিল। মাহাতির অবাক হয়ে দেখলো বাচ্চাটার কান্না। শেষে তার কান্না থামলো, মাহাতিরের কোলে ওঠে। ঘটনা মনে হতেই মাহাতির হেসে ফেলল। ভাই বোন দুটো আসলেই পাগল। হামিমকে থেকে চিন্তা গিয়ে ঠেকলো বিভার দিকে। ঘরে ঢোকার সময় বিভাকে বলে এসেছে, শরবত দিও বিভা, গরম লাগছে। অথচ বিভা এখনো আসেনি। আসবে না নাকি? হঠাৎ বাইরের ঠান্ডা বাতাসে মাহাতিরের শরীর ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা বাতাস, কোথাও বৃষ্টি হচ্ছে নাকি? আজ মোটেও গরম ছিল না আবহাওয়া, তবুও সে শরবত চেয়ে এসেছে। অথচ তার চাওয়া উচিত ছিল চা। ঠান্ডা হাওয়ায় চা খেতে পারলে শান্তি লাগতো। কি আশ্চর্য, সে এমন গাঁজাখরের মতো ব্যবহার কেন করছে? সে কি গাঁজা খায় নাকি? বিভাকে জিজ্ঞেস করতে হবে বিভার রান্নায় কিছু মেশায় নাকি। সারাদিন একজন মানুষকে ঘিরে চিন্তা, চায়ের বদলে শরবত চাওয়া, এগুলো অবশ্যই গাঁজাখরের লক্ষণ। মাহাতির ফোন বের করে সার্চ করতে নিল। গাঁজাখোরের লক্ষণ কি? মাথি, আপনার শরবত। বুকটা ধক করে উঠল। মাহাতির পিছন ফিরে চাইল। সাধারণ মুখে বিভা দাঁড়িয়ে। মাহাতির ফোন বিছানায় ছুড়ে দিল। বিভা এগিয়ে এলো গ্লাস নিয়ে। মাহাতিরের দিকে বাড়াতে মাহাতিরের ইচ্ছে হলো বিভার হাত ধরতে, ধরল না, গ্লাস নিল। বিভা ঘুরতেই মাহাতিরের ডেকে ফিরল। বিভা! এমন ডাকে বিভাকে আবারও ঘুরতে হলো মাহাতিরের দিকে। মাহাতির মনে মনে আওড়ালো, আসো দুজনে একটু গল্প করি, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আওড়ানো শেষ, এখন সেই কথাটাই বিভাকে বলবে। রেডি, 1 2 3, আসো কথা বলো। বিভা বুঝলো না মাহাতিরের অস্পষ্ট সুর, বিভ্রান্তি নিয়ে উত্তর দিল, হ্যাঁ। মাহাতির অন্যদিকে ফিরল। মাহাতির নিচের উপর অবাক হয়ে লক্ষ্য করলো তার ভীষণ কান্না পাচ্ছে। সে বিভাকে কষ্ট দিত অনায়াসে, তাহলে ভালো কথা বলতে এত দ্বিধা কিসের? মাহাতির বিভার দিকে ফিরল করুণ মুখে। বিভা তখনও হতবাক হয়ে দাঁড়ানো, বলল, কিছু বলতেন? করুণ মুখের নাবোধক মাথা নাড়ালো মাহাতির। বিভা হাত ছেড়ে চলে গেল। মাহাতির বিছানায় বসলো ধাপ করে। ভীষণ রাগ হলো বিভার উপর। মাহাতিরের মন মস্তিষ্ককে ধমক দিল, খুব তো বড় বড় কথা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুমি আমাকে মোটেও ভালোবাসো না বিভা। ভালোবাসলে আমার চোখ দেখেই সব বুঝে যেতে, বুঝতে পারতে আমি কি চাই। তুমি একটা মিথ্যাবাদী বিভা। মনের কথা শেষ হতেই মস্তিষ্ক মনকে চড় বসালো, বলল,